সাউন্ড করো না। হাই এভরিওয়ান, আমরা কিছুক্ষণ সময় দিই, আরও যদি কেউ জয়েন করতে চায় আরও 2 মিনিট দেখি, এরপরে আমরা শুরু করব। হাই এভরিওয়ান, আমরা কিছুক্ষণ সময় দিই, আর যদি কেউ জয়েন করতে। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দেই। তোমাদের আজকের ক্লাসে মোটামুটি সব বেসিক জিনিসপত্র দেখাবো, লাইক প্রোগ্রামিং কি জিনিস, প্রোগ্রামিং ভাষা কি জিনিস, প্রোগ্রামিংয়ের মানে প্রোগ্রামিং ভাষার টাইপ, এইসবই দেখাবো।
সো প্রথমেই তোমাদের যেই কনসেপ্টটা আছে সেটা হলো কনসেপ্ট অফ প্রোগ্রাম বা প্রোগ্রামের ধারণা। প্রোগ্রাম জিনিসটা কিভাবে আসে, মনে করো জিনিসটা আসলে খুবই সিম্পল। আমরা ডেইলি কোনো কাজ করার জন্য যেই জিনিসটা করি সেই জিনিসটা তো আমরা আমাদের মতো করে করি। এখন কম্পিউটারের কি কম্পিউটারের মতো করে করা লাগবে না? এই সমস্যাটা যেভাবে সমাধান করা যায় সেটাই আসলে প্রোগ্রাম। যেমন জিনিসটা চিন্তা করো, মনে করো আমি ভাত রান্না করব, তাহলে আমার স্টেপ বাই স্টেপ গাইডগুলো কী কী? যে প্রথমে হলো একটু চাল নেওয়া, এরপর হলো চালগুলো পরিষ্কার করা, এরপরে কি একটু পানি মিক্স করে এরপর হলো চুলায় উঠানো, তাই না? এরপরে মোটামুটি 10 বা 15 মিনিট পরে চুলা থেকে নামানো। এটা কি স্টেপ বাই স্টেপ কাজ না ভাত রান্না করার? তো এই জিনিসটাই হলো কম্পিউটারকে আমরা যেভাবে বুঝাইতে পারি, যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝাইতে পারি, সেটাই হলো প্রোগ্রাম। কম্পিউটার আমরা যেমন র্যান্ডমলি বুঝি না, যেমন মনে করো গরুও কিন্তু ঘাস খায়, তাই না? গরুর ঘাস খাওয়ারও একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। তারা হয়তো মানে যেভাবে খায় সেটা হলো আমরা সহজে বুঝতে পারি না। একই রকমভাবে আমাদের কাজ গরু বুঝতে পারে না। যদি গরুর সাথে আমাদের কম্প্যারিজন, এখানে সাথে কম্পিউটারের সাথে আমাদের একটু ডিফারেন্স আছে, তারপরেও জাস্ট অন্য কিছুর সাথে বোঝানোর জন্য বললাম। একইভাবে আমরা যেভাবে কাজ করি কম্পিউটার সেটা বুঝতে পারে না। সো আমাদেরকে কম্পিউটারকে বুঝাইতে হবে যে না, তুমি এইভাবে কাজ করলে এটা ঠিকভাবে হবে। ওই স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়াটাই যেভাবে দিতে পারি সেটাই হলো প্রোগ্রাম। সেটাকে একটা প্রোগ্রাম বলি। তাহলে প্রোগ্রাম হলো বেসিক্যালি আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটারকে একটা গাইডলাইন দেবো কিছু কাজ করার, ওটা হলো প্রোগ্রাম। এখন প্রোগ্রামিং এই জিনিসটা আমরা কিভাবে এক কম্পিউটারকে বলতে পারি? যেমন একটা মনে করো যে কানে শোনে না, তার সাথে আমরা কি মুখে বলতে পারি যে তুমি এটার পর এটা করো? তার সাথে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাই না? যে এটা হাতের আঙ্গুল দিয়ে দেখায় দেই বা অঙ্গভঙ্গিতে দেখায় দেই। তাহলে কম্পিউটারকে আমরা কিভাবে দেখাই দেবো স্টেপ বাই স্টেপ গাইডগুলো? এরকম কি কোনো সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাই দেবো, নাকি মুখে মুখে বলবো, কিভাবে? এই সমস্যাটার সমাধান করার জন্য যে জিনিসটার উদ্ভব হলো সেটা হলো প্রোগ্রামিং ভাষা। আমরা যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ না? এর মাধ্যমে কি আমরা অন্য দেশের মানুষের সাথে কমিউনিকেট করি না? একেবারে কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ তৈরি করলাম। সেই জিনিসগুলোকেই বলা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরু কত থেকে হলো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক দিন থেকে চলে আসতেছে, বুঝতে পারছো জিনিসটা? পৃথিবীতে তোমরা যতদূর মানে মনে আসো কিন্তু তোমাদের জানি না যে প্রথম যে সেমিকন্ডাক্টর তৈরি হয় কত সালে? অনেক আগে প্রথম সেমিকন্ডাক্টর তৈরি হয়, অনেক আগে। এই জিনিসটা ইউজ করে আমরা আস্তে আস্তে কি করলাম যে বিভিন্ন টাইপের কম্পিউটার তৈরি করা শুরু করলাম, তাই না? 1950-এর দিকে কম্পিউটারগুলো বিশাল সাইজের ছিল। বিশাল মানে একটা বিল্ডিং জুড়ে একটা কম্পিউটার থাকতো। এই কম্পিউটারগুলোকে আমরা কিভাবে বলতাম? এই কম্পিউটারগুলোকে বোঝানোর জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতাম সেটা হলো মেশিন ভাষা। তখন হলো আমরা 0 আর 1-এর মাধ্যমে বুঝাইতাম। এই জিনিসটাকে হলো মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষাকে কম্পিউটারকে আমরা কীভাবে বুঝাই? 0 1 এইভাবে। মনে করো আমরা, তোমরা তো বাইনারি ল্যাঙ্গুয়েজ পড়ছো, মনে করো আমরা 5টা 0, একটা 1, একটা 3, একটা 0, আবার এরকম মানে বিশাল একটা 0 1-এর কম্বিনেশন তৈরি করে কম্পিউটারকে দিলাম। কীভাবে দিলাম ওইটা একটু কমপ্লিকেটেড, ওইটাতে একটু পরে যায়। ওই জিনিসটা কম্পিউটারকে যেভাবে ফিট করি সেই জিনিসটা হলো মেশিন ভাষা। এরপরে যে জিনিসটা আসে সেটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মেশিন ভাষা থেকে একটু উপরে। আমি তোমাদেরকে এগুলোর এক্সাম্পল দেখাবো একটু পরে, চিন্তা করো না, জাস্ট আপাতত মুখে বলি। মেশিন ভাষা থেকে একটু উপরে, যেমন মনে করো আমরা কম্পিউটারকে বলবো যে এ আর বি যোগ করো। এটা হলো আগে আমরা 0 আর 1 দিয়ে বুঝাইতাম। এরপরে সবাই ভাবলো যে এটা আসলে করাটা খুবই টায়ারিং, মানে খুবই টাইম কনজিউমিং, একটা 0-র বদলে একটা 1 দিলে পুরো জিনিসটা ভুল হয়ে যায়। তো তখন তারা কি করলো যে কম্পিউটারকে আসলে র্যান্ডম ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয় না। কম্পিউটারকে আমরা মোটামুটি চিন্তা করলো যে আমরা 100টা ইনস্ট্রাকশন দিলেই পৃথিবীর সব কাজ আমরা করা নিতে পারবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো কম্পিউটার কিন্তু কম্পিউটারের এই জিনিসগুলোকে চিন্তা করতে পারো ইনস্ট্রাকশন হিসেবে চিন্তা করতে পারো। যেমন মনে করো একটা ইনস্ট্রাকশন কি হতে পারে? দুইটা সংখ্যার যোগ করা। আরেকটা ইনস্ট্রাকশন কি হতে পারে? দুইটা সংখ্যা বিয়োগ করা। মানে এগুলো কিন্তু এক একটা ইনস্ট্রাকশন। এইরকম ইনস্ট্রাকশন দিয়ে দেখা গেল যে কম্পিউটারকে আমরা আনলিমিটেড সংখ্যক ইনস্ট্রাকশনের প্রয়োজন হচ্ছে না। কম্পিউটারকে 100টা বা 200টা ইনস্ট্রাকশন দিয়ে পৃথিবীর সব কাজ করে নিতে পারবো। মানে কি পরিমাণ কমপ্লিকেটেড কাজ করে নেওয়া যায় যে তোমরা এই যে আমার ভিডিওটা দেখতেছো, কম্পিউটার তোমাদের কাছে পৌঁছাচ্ছে, এগুলো কিন্তু সবই আসলে 100টা ইনস্ট্রাকশন দিয়ে আমরা কাজটা কমপ্লিট করে ফেলতেছি। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। বুঝতে পারতেছো জিনিসটা যে কম্পিউটারকে আমরা 100টা ইনস্ট্রাকশন দিয়ে এত কাজ করাই নিতে পারতেছি। তোমরা যে স্ক্রিনটা দেখতেছো এত কিছু আছে, সব কিছু কিন্তু জাস্ট 100টা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলো কী রকমের? যোগ, গুণ, ভাগ,
এইরকম 4টা ইনস্ট্রাকশন। এরপর হইতে পারে আরেকটা ইনস্ট্রাকশন কপি। কপি মানে কি জিনিস, যে এক মেমোরির এক জায়গা থেকে কিছু জিনিস কপি করে আরেক জায়গায় নিয়ে যাওয়া। বুঝতে পারছো জিনিসটা? এইগুলো হলো তোমাদের ইনস্ট্রাকশন। এইরকম 100টা বা 200 ইনস্ট্রাকশন বের করলো সবাই। বের করে ওই ইনস্ট্রাকশনগুলোর যে করসপন্ডিং মেশিন কোড, সেগুলোকে তারা রিপ্লেস করলো হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই জিনিসটাকে হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদেরকে একটু পরে এক্সাম্পলে যাব। এরপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরে যে জিনিসটা আসলো সেটা হলো উচ্চতর ভাষা। উচ্চতর ভাষার কি জিনিস? উচ্চতর ভাষায় তোমরা এখন আসলে শিখবে অ্যাকচুয়ালি। তোমাদের যে সি আছে না, সি হলো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সিতে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি অনেক কঠিন। আন্ডার দ্য হুড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু হয়, আহ, আহ, অনেক কিছু করা লাগে। যেমন মনে করো একটা এক্সাম্পল দিই, তোমাদের কম্পিউটারের আইডিয়া কত ভালো আছে। যেমন কম্পিউটারে কী কী জিনিসপাতি থাকে, কম্পিউটারের মেন যে কম্পিউটেশন, মানে এই যে বললাম না ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয় হলো প্রসেসরে, যেটাকে বললো আমরা সিপিইউ বা প্রসেসর। যেমন তোমরা ইন্টেলের প্রসেসর নাম শুনছো না, ইন্টেলের প্রসেসরে এই প্রসেসরের একটা পার্ট হলো রেজিস্টার। রেজিস্টার হলো খুবই ছোট একটা মেমোরি। তোমরা রেজিস্টারের নাম শুনছো কিনা জানি না। রেজিস্টার হলো খুবই ছোট একটা মেমোরি। যেমন আমরা এখন 1 GB, 2 GB, 10 GB, 100 গিগাবাইট শুনে অভ্যস্ত না। আমরা বলি না যে এই মোবাইল হলো মানে 64 GB র্যাম। 64 GB অনেক অনেক বেশি। রেজিস্টার কত সাইজের হয় জানো? রেজিস্টার হয় হলো 64 কিলোবাইট বা 32 কিলোবাইট। এত ছোট ছোট রেজিস্টার হয়। রেজিস্টার থাকে হলো বেসিক্যালি কয়েকটা, এক একটা হলে মনে করো ধরে নাও যে 1 কিলোবাইট বা 4 বাইট, মানে বিভিন্ন টাইপের থাকতে পারে। তো এত ছোট হলো রেজিস্টার। প্রসেসরের সবচেয়ে কাছের জিনিস হলো রেজিস্টার। প্রসেসর রেজিস্টারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। মানে তোমাদের যে কোনো কিছু ক্যালকুলেশন প্রসেসর সবসময় রেজিস্টারের মাধ্যমে করে। যেমন মনে করো দুইটা সংখ্যা যোগ করবা, সংখ্যা দুইটাকে আমাদের আগে কি করা লাগে, রেজিস্টারে রাখা লাগে। রেজিস্টারে রাখার পর কম্পিউটারকে বলতে পারি যে এই রেজিস্টার আর এই রেজিস্টারের সংখ্যা দুইটা যোগ করো, যোগ করে রেজিস্টারের আরেকটা রেজিস্টারে রাখো। এইরকম হলো ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে দিতে পারি। তাহলে প্রসেসর কার সাথে ডাইরেক্টলি কাজ করে, রেজিস্টারের সাথে। কিন্তু আমরা তো আরেকটা জিনিস জানি যে র্যাম, তাই না? র্যাম জিনিসটা আমরা সবচেয়ে বেশি ইউজ টু। তাহলে র্যাম কোথায় থাকে? রেজিস্টারেরও পরের লেয়ার থাকে হলো র্যাম। র্যাম হলো রেজিস্টারেরও পরের লেয়ার। তাহলে হলো র্যামেরও পরের লেয়ার হলো হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড যেটা বলো। তাহলে ডেটাগুলোর সিকোয়েন্স কি? পার্মানেন্ট ডেটা অলওয়েজ হার্ড ডিস্কে থাকে। হার্ড ডিস্ক থেকে আসে হলো র্যামে। র্যাম হলো তোমাদের যতক্ষণ ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিক কানেকশন আছে, ততক্ষণ হলো র্যামের ডেটাগুলো থাকবে। ইলেকট্রিসিটি চলে গেলে র্যামের ডেটা সব মুছে যাবে। তো র্যাম হলো এরকম যে তোমাদের একটা মেমোরি যেটা হলো যে অলওয়েজ অনলাইন থাকবে। তো এই র্যাম থেকে ডেটাটা আসলে আমাদের কপি করে নেওয়া লাগে হলো রেজিস্টারে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য। এখন কেউ যদি অ্যাসেম্বলি ভাষায় কোড লেখে, তার কিন্তু এই জিনিসগুলো এক্স্যাক্টলি লেখা লাগবে, যে র্যামের এই মেমোরি থেকে কপি করে রেজিস্টারে নিয়ে যাও, এইরকম কপি করে নিয়ে যাও, এরপরে হলো কপি করে যোগ করো, যোগ করে রেজিস্টার সিতে নাও, সি এর রেজাল্টটা কপি করে আবার র্যামে ব্যাক করো। এরকম টু দি পয়েন্ট জিনিসপত্র লেখা লাগবে। অ্যাসেম্বলি ভাষায় লিখলে খুবই কমপ্লিকেটেড। ওই জিনিসটা আরও ইজি করে দেয় হলো উচ্চতর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আসলে কিছুই লাগে না। বেসিক্যালি তুমি তুমি জানবাও না যে কোন মেমোরির কোন জায়গায় জিনিসটা আছে। মেমোরি থেকে নিবা, কপি করবা, সরি যোগ করবা, শেষ। জাস্ট এইটুকু বলবা, এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরও উপরে আসলে হলো অতি উচ্চতর ভাষা। অতি উচ্চতর ভাষা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটু ইজি। যেমন উচ্চতর ভাষার মধ্যে আসতে হলো সি, সি প্লাস প্লাস। অতি উচ্চতর ভাষার মধ্যে পড়ে হলো তোমাদের পাইথন, সিকুয়েল। ডেটাবেস পড়বা না, নেক্সট নেক্সট চ্যাপ্টারে কিন্তু ডেটাবেস আছে। ডেটাবেসের কুয়েরির ল্যাঙ্গুয়েজ হলো সিকুয়েল। এসকিউএল বলে, SQL, বাট এটার উচ্চারণ হলো সিকুয়েল। আমি নিজেও SQL বলি মাঝে মাঝে, বাট আসল উচ্চারণ হলো সিকুয়েল। তো এগুলো হলো অতি উচ্চতর ভাষা। এগুলো হলো আরও আরও অনেক মানে ইজি করা ল্যাঙ্গুয়েজ। এরপরে যে জিনিসটা হলো স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তুমি বেসিক্যালি বলবা যে আমাকে সিতে দুইটা সংখ্যা যোগ করার কোড লিখে দাও, তোমাকে লিখে লিখে দিবে। আমরা স্বাভাবিক ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দেখবো। এটা পারফেক্ট এক্সাম্পল হলো চ্যাট জিপিটি বা জেমিনি। এদেরকে যদি আমরা বলি কোড লিখে দেয়, এরা কোড লিখে দিবে। এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। দেখবো আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা একটু এক্সাম্পলের দিকে চলে যাই। তোমাদের কোনো কমেন্ট আছে কিনা সেটা আগে একটু দেখি। হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস তোমাদের। আমি ভিডিওর থেকে আসলে ক্যাপশন দেওয়া আছে, যে তোমরা খেয়াল করছো কিনা,
যে চ্যাপ্টার 5 ক্লাস 1, নাকি আমি ভুলে টাইপ মিস্টেক করে ফেলছি? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে লেখো। আমি কিন্তু মাঝে মাঝে 5-10 মিনিট পর পর কমেন্টে এসে তোমাদের প্রশ্নগুলো দেখবো। নেক্সট কোশ্চেন হলো, সি এর জন্য কয়েকটা প্রজেক্টের আইডিয়া দেন। ভাই আমি তো আসলে জানি না তোমার সি এর ল্যাঙ্গুয়েজ কত, মানে এক্সপিরিয়েন্স কত দূর। না জেনে আসলে আমি আইডিয়া দিতে পারবো না। বেসিক্যালি প্রজেক্টের মানে ব্যাপ্তি অনেক লেভেলের হতে পারে। যেমন আমি তোমাকে বলতে পারি যে একটা ফেসবুক বানাও, আর একটা, তাই না? এটাও সি দিয়ে করা যায়। সি খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। এরপর আমি বলতে পারি যে মানে একটা চ্যাট জিপিটি বানাও। সো মানে অনেক কিছুই করা যায়। আবার বলতে পারি যে একটা ক্যালকুলেটর বানাও। সো ইজি আছে, হার্ড আছে, অনেক কিছু আছে। আমি আসলে জানি না যে তুমি কতটুকু জানো। পাইথন কোনটা? পাইথন হলো আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা হলো অনেক ইজি বাট একটু স্লো। পাইথন এখন হলো পাইথন মেইনলি তোমাদের ডেটা অ্যানালিটিক্স বা এই টাইপের কাজে ইউজ করা হয়। মানে ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, এগুলো হলো পাইথনের সবচেয়ে ভালো ইউজ কেস। পাইথন মেইনলি সবাই করে। ফর এক্সাম্পল ইভেন বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখন পাইথন করা শুরু করছে। আচ্ছা, এখন হলো আমরা একটু দেখি যে মেশিন ল্যাঙ্গুয়েজ কি জিনিস। প্রথমে আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখি। সিতে আমরা কি করবো, যে দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম লেখো। আমরা জেমিনি কিন্তু খুব পাওয়ারফুল। তোমরা মানে এখন টিচিং জিনিসটা এত ইজি হয়ে গেছে, তোমরা আসলে জেমিনির মাধ্যমে অনেক কিছু শিখে নিতে পারবা, জেমিনি বা চ্যাট জিপিটি। আমি জেমিনি বেশি ইউজ করি, কারণ হলো আমি আমি আসলে জেমিনির প্রো ভার্সনটা ফ্রি পাই। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট দেখে, অ্যাডভান্সটা নেই। যাই হোক, তাহলে আমরা একটু প্রোগ্রামিং লিখি যে রাইট এ সি কোড টু অ্যাড টু নাম্বারস। জাস্ট এইটুকুই একটা সি কোড লিখলাম। খেয়াল করো, এখানে হলো একটা সি কোড লিখছে যে ইনক্লুড স্টুডিও ডট এস। আমরা একটু পরে আসতেছি। এটা এটা জাস্ট বুঝে রাখো যে এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে হলো 3টা নাম্বার নিচে দেখছো, একটু ভেরিয়েবল, বা এগুলোকে হলো ভেরিয়েবল। তোমরা যেমন ম্যাথে ভেরিয়েবল করছো, এরকম ভেরিয়েবল। পুরো প্রোগ্রাম বোঝা লাগবে না। আমি জাস্ট তোমাদের দেখাতে চাচ্ছি যে হাই লেভেলের সাথে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পার্থক্যটা কোথায়। আরও এই জিনিসটাকে আরও সিম্পল করি। এই যে, তাহলে আমরা একটা সিম্পলেস্ট সি প্রোগ্রাম দেখি। সেটা হলো যে ইন্ট মেইন। খেয়াল করো, তোমরা তোমরা কি আশা করি দেখতে পারতেছো কমেন্টে কোন বই ফলো করে পড়াচ্ছে। আমি আসলে শিওর না কোন বই এটা। অ্যাকচুয়ালি তোমাদের কম বেশি সব বই এখন মানে সেমই, বুঝছো? কোনো বই যদি কিছু ল্যাকিংস থাকে, আরেকজনের রাইটার দেখে এটা ফিক্স করে ফেলে। তো একটা বই ফলো করলেই হবে। আমি আসলে বই নিয়ে কোনো স্ট্রং প্রিফারেন্স দিতে চাচ্ছি না। তো একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি, যে এখানে হলো একটা প্রোগ্রাম লেখছে, যেখানে হলো প্রথম নাম্বার হলো 20, সেকেন্ড নাম্বার হলো 30। আমরা এই দুটো নাম্বার যোগ করে সামে রাখতেছি। সিম্পল একটা প্রোগ্রাম, তাই না? কম্পিউটারকে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিচ্ছি। দেখো, খেয়াল করো, আমরা কিন্তু এখানে অলরেডি ইনস্ট্রাকশন জিনিসটা ইউজ করা শুরু করছি। একটা হলো অ্যাসাইন ইনস্ট্রাকশন। নাম্বারে 20 অ্যাসাইন করলাম, নাম্বার 2তে 30 অ্যাসাইন করলাম। এরপরে হলো অ্যাড ইনস্ট্রাকশন। এটাও কিন্তু অ্যাসাইন ইনস্ট্রাকশন। অলরেডি খেয়াল করছো যে অ্যাসাইন আর অ্যাড এর মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলছি। আরও আন্ডার দ্য হুড কিছু ইনস্ট্রাকশন আছে, বাট জাস্ট তোমাদের হাই লেভেলে বললাম। নাও এখন যে জিনিসটা করবো, যে এটা কিন্তু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, খুবই রিডেবল না? অ্যাটলিস্ট রিডেবল, যে বোঝা যাচ্ছে কি করা হয়েছে এখানে। এখন আমরা বলি যে কনভার্ট দিস টু, এখানে একটা জিনিস খেয়াল করা। এখানে আমার আমি যে কমান্ডটা দিচ্ছি, কনভার্ট দিস কোডটা 8086 অ্যাসেম্বলি কোড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে
8086 ওয়ার্ডটা কেন বললাম, এটা কই থেকে আসলো? 8086 আসলে একটা প্রসেসরের নেম, যেটা 1986 সালে বের হয়েছে। অ্যাসেম্বলি কোডের একটা পার্থক্য হলো, খেয়াল কর, এই কোডটা পৃথিবীর সব প্রসেসরে চলবে, পৃথিবীর সব প্রসেসরে এটা চলবে। কেন চলবে এটা আমি একটু পরে এক্সপ্লেন করব। কিন্তু যে কোনো অ্যাসেম্বলি কোড সব প্রসেসরে চলবে না। আমি যদি মনে করো তোমাদের ইন্টেল কোরাই 5-এর একটার জন্য একটা অ্যাসেম্বলি কোড লিখি, সেটা কিন্তু এএমডির রাইজেন 5-এ কাজ করবে না। তাহলে অ্যাসেম্বলি কোড সবসময় তোমাদের প্রসেসর নির্ভর, মানে যেই মেশিনের জন্য সেই মেশিনের জন্যই তৈরি করা লাগবে। বুঝতে পারছো যে কোন প্রসেসর ওইটার জন্য। তাহলে এখন আমরা দেখি অ্যাসেম্বলি কোডটা দেখে এখন কি খুব ইজি মনে হচ্ছে? না, মোটেও ইজি না। কারণ হলো অ্যাসেম্বলি কোডটা, খেয়াল করো, এই দুটা কোড কিন্তু একই কাজ করতেছে। এটা হলো অ্যাসেম্বলি কোড, এইটা হলো তোমাদের সি কোড। তাহলে অ্যাসেম্বলি কোডটা খুব কমপ্লিকেটেড না, দেখে কিন্তু মোটেও বোঝা যাচ্ছে না। তাহলে বুঝতে পারতেছো যে আমাদের কেন আমরা ল্যাঙ্গুয়েজ জিনিসটাকে আমরা আরও উন্নত করা শুরু করলাম। এখন আমরা একটু অ্যাসেম্বলি কোডটা দেখি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমাদেরকে রেজিস্টার বুঝাইলাম না, এই ডিডব্লিউ হলো রেজিস্টার। খেয়াল করো, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা হলো ডিডব্লিউ রেজিস্টারে 20 রাখতেছে, নাকি না? ডিডব্লিউ কি রেজিস্টার? না না, ডিডব্লিউ রেজিস্টার না, সরি। ডিডব্লিউ আমি ডেটা রাইট, খুব সম্ভবত একটা ডেটা রাইট কমান্ড, যে নাম্বার 1-এ 20 রাইট করতেছি। হ্যাঁ, ডেটা রাইট। রেজিস্টার হলো এক্স, আর ডিএস, এক্স এক্স এগুলো হলো রেজিস্টার। খেয়াল করো, এই যে আমি তোমাদেরকে বললাম যে ইনস্ট্রাকশন জিনিসটা, এখানে কিন্তু কয়েকটা ইনস্ট্রাকশন ইউজ করছি। দেখো, ফার্স্ট ইনস্ট্রাকশন হলো মুভ, ডেটাটাকে আমরা এক্স রেজিস্টারে মুভ করলাম। আরেকবার হলো মুভ, খেয়াল করছো, মুভ ইনস্ট্রাকশন আর অ্যাড ইনস্ট্রাকশন, এই দুটো ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি জিনিসটা আরও আরও ছোটোখাটো কিছু, যেমন ইন্ট একটা ইনস্ট্রাকশন, এন্ড পি একটা ইনস্ট্রাকশন, মেইন একটা ইনস্ট্রাকশন, এরকম মনে করো 8-10টা ইনস্ট্রাকশনের মাধ্যমে সব কিছু করা যায়। যে এটা হলো অ্যাসেম্বলি কোড। এখন এই অ্যাসেম্বলি কোডটাকে আমরা দেখি যে মেশিন কোডে কনভার্ট করতে পারি না কেন। মেশিন কোডটা আরও কমপ্লিকেটেড। মেশিন কোডটা আরও কমপ্লিকেটেড কেন? মেশিন কোড তুমি যেই মুহূর্তে রান করবা ওই মুহূর্তের জন্য তৈরি করা লাগে। দাঁড়াও দেখি। হুম, এই যে খেয়াল করো, মেশিন কোড কিন্তু ডাইরেক্ট বেসিক্যালি হলো কি বলে যে অনুবাদ করা, ডাইরেক্ট অনুবাদ। যেমন আমরা মানে 1-কে 1 লিখবো, এরকম অনুবাদ। খেয়াল করো, মুভ এক্স অ্যাট ডাটা, এটাকে আমরা এখানে কিসে কনভার্ট করছে? এগুলো কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার, B801010, এটা হলো বাইনারি, এগুলো হলো হেক্সাডেসিমেল। মুভ ডিএসএক্স, এটাকে কনভার্ট করে এটাতে করছে হেক্সাডেসিমেলে। এই বাম পাশেরগুলো হলো মেশিন কোড। ডান পাশেরগুলো হলো অ্যাসেম্বলি কোড। বুঝতে পারতো জিনিসটা, অ্যাসেম্বলি কোড আর মেশিন কোড আসলে খুবই ক্লোজলি রিলেটেড। জাস্ট মেশিন কোড লেখা কমপ্লিকেটেড দেখে আমরা ওই জিনিসটাকে আমরা হলো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম ইনস্ট্রাকশনের মাধ্যমে ইউজ করা শুরু করছি। তাহলে আপাতত এইটুকু ক্লিয়ার যে মেশিন কোড কী জিনিস, অ্যাসেম্বলি কোড কী জিনিস, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কী জিনিস। তো এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে মেশিন ভাষার সুবিধাটা কী। মেশিন ভাষা হলো মানে খুবই ফাস্ট। কেন ফাস্ট? কারণটা হলো, আমি যে এই যে এখানে সি কোডটা লিখি নাই, কোথায় গেল, এই সি কোডটা এন দ্য এন্ড এক্সিকিউট হওয়ার সময়, রান করার সময় মেশিন কোডে কনভার্ট হয়, এরপরে রান হয়। তার মানে খেয়াল করো, আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ মাঝখানে আছে। সো এই জিনিসটাতে একটু টাইম লাগে। এই জন্য হলো মেশিন কোড হলো সবচেয়ে ফাস্ট, মানে অ্যামেজিংলি ফাস্ট। এরপরে কম লজিক ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। কম পরিমাণ লজিক ব্যবহার করে কেন? কারণটা হলো, তোমাদেরকে যে জিনিসটা বলেছেন, ইনস্ট্রাকশন সেট। ইনস্ট্রাকশন সেট কম, খুবই লিমিটেড। প্রসেসর কিন্তু খুব লিমিটেড ইনস্ট্রাকশন সেটে কাজ করে, 100-200 এরকম ইনস্ট্রাকশন সেট। এই জিনিসটা এখানে বলছে যে কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। যেমন তোমাদের এখানে বুঝাইলাম না যে কী কী ইনস্ট্রাকশন থাকতে পারে, মুভ, অ্যাড, এই ইনস্ট্রাকশনগুলো হলো খুবই লিমিটেড।
তুমি যদি X8086 এর ইনস্ট্রাকশন সেট দেখো, দেখবা যে মোটামুটি 30টার মতো ইনস্ট্রাকশন সেট। এখনকার প্রসেসরগুলো একটু বেশি, তারপরে খুব বেশি না। কিন্তু তুমি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিশাল বড়, এরকম ছোট ছোট ইনস্ট্রাকশন সেট একটার সাথে আরেকটা জোড়া লাগায় বিশাল কমপ্লিকেটেড লজিক করে ফেলে। এই জিনিসটা এখানে বলছে যে কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। এরপরে বলছে কম পরিমাণ মেমোরি ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। এই জিনিসটা কেন যে কম মেমোরি ব্যবহার করে? মেমোরি অলওয়েজ মনে রাখবা, তোমাদের বইয়ে যখন মেমোরি বলে, মেমোরির মানে হলো র্যাম। আমরা র্যাম বলে অভ্যস্ত, কিন্তু মেমোরিটা বেসিক্যালি র্যাম হিসেবে কাউন্ট করে। কম্পিউটার সায়েন্সে যে কোনো সময় তুমি যদি মেমোরি দেখো, অলওয়েজ মাথায় রাখবা এটা হলো র্যাম বোঝায়, হার্ড ডিস্ক না। কম পরিমাণ মেমোরি ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। কেন কম পরিমাণ মেমোরি ব্যবহার করে? অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অনেক কিছু আন্ডার দ্য হুড হাইড করা থাকে, এগুলোকে হলো কনভার্সনের প্রয়োজন পড়ে। যে এই জিনিসটাকে আমরা অনেকগুলাতে কনভার্ট করবো, হ্যান করবো, ত্যান করবো, এই কনভার্সনগুলোর জন্য একটু মেমোরি খরচ হয়, এক্সট্রা মেমোরিও লাগে। এরপর হলো এ ভাষায় রচিত সরাসরি কম্পিউটার, এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এই যে এটাই এতক্ষণ বুঝলাম যে এই ভাষায় কম্পিউটার হলো তোমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি বুঝতে পারে। তোমার বাসার যে কম্পিউটার যেই মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, তোমার স্কুলের কম্পিউটার অন্য মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝবে। এত এত ডিফারেন্স। কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বারবার বিভিন্ন অনুবাদক ব্যবহার করে হাই লেভেল থেকে অ্যাসেম্বলিতে আসলাম, অ্যাসেম্বলি থেকে মেশিনে আসলাম। বাস্তবে কিন্তু এই জিনিসটাই ঘটে, সি থেকে প্রথমে হলো অ্যাসেম্বলিতে আসে, অ্যাসেম্বলি থেকে মেশিনে যায়। অসুবিধা কি? ক্লান্তিকর, সময় সাপেক্ষ। বুঝতেই পারতেছো কোড দেখেই যে 8B801 খুবই ক্লান্তিকর, তোমরা পারবা না, আমি পারবো না, কেউ এখন আর খুব কম মানুষ পারে। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। যেটা বুঝাইলাম যে তোমরা আমি মনে করো 8086 প্রসেসরের জন্য যেটা তৈরি করলাম, সেটা কিন্তু ইন্টেলের কোর i3-তে চলবে না, বা এএমডিতে চলবে না। কারণ কি? দুই প্রসেসরের ইনস্ট্রাকশন সেট আলাদা, ডিফারেন্ট। প্রোগ্রাম রচনায় কম্পিউটার সংগঠন সম্বন্ধে ধারণা থাকা অপ্রয়োজন। কম্পিউটার সংগঠন বলতে র্যাম, রেজিস্টার এসব নিয়ে আইডিয়া থাকা লাগে। যেমন তোমাদেরকে বললাম না যে এখানে হলো এএক্স হলো একটা রেজিস্টার, ডিএস হলো একটা রেজিস্টার, এএক্স হলো রেজিস্টার। এই যে রেজিস্টার কোনটা, কী কী রেজিস্টার আছে, এগুলো নিয়ে হলো ভালো আইডিয়া থাকা লাগে। মানে এই যে ডেটা হলো র্যামে আছে, র্যাম থেকে যে রেজিস্টারে মুভ করলা, এই জিনিসগুলো হলো জানা লাগে। সিতে দেখো, সি এর কোডটা দেখো, সি এর কোডটা কিছুই জানা লাগতেছে না। বলতেছো যে আমরা এক্স আর ওয়াই হলো 20-30 রাখলাম আর এক্স ওয়াই যোগ করে ফেললাম। খুব ইজি, খুব ইজি। আমাদের মেমোরিও জানা লাগতেছে না, রেজিস্টারও জানা লাগতেছে না। ডিবাগ করা কষ্টকর। কোনো এক কারণে যদি ভুলে আমরা এই যে এক্স এর বদলে এ ওয়াই লিখলাম, এইটা খুঁজে পাইতে জান বের হয়ে যাবে। ডিবাগ করা খুবই কঠিন। দক্ষ প্রোগ্রামের বেসিক, এটা স্বাভাবিক, ডিবাগ করা যত কঠিন তত দক্ষ প্রোগ্রামের প্রয়োজন হবে। এই যে এখানে হলো তোমাদের দুইটা সংখ্যা যোগ করার মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝাইছে। এগুলো হলো মেশিন ল্যাঙ্গুয়েজের কোড। আর এগুলো হলো এই যে ইনস্ট্রাকশন, এলডিএ, অ্যাড, এসটিএ, এইচএলটি। এই এক এক রকম প্রসেসরে এরকম এক এক রকম হলো তোমার এরকম ইনস্ট্রাকশন সেট থাকে। এর ফলে অ্যাসেম্বলি ভাষায় যেটা বুঝাইলাম, অ্যাসেম্বলিতে হলো কয়েকটা ফিল্ড থাকে, লেভেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। অপকোড কোনটা, অপারেন্ট কোনটা, এই এত ডিটেলস তোমাদের কেন রাখছে আমি জানি না। মানে এই জিনিসগুলো আসলে কি কাজে লাগবে, জাস্ট বই ফিল আপ করার জন্য মনে হয় রাখছে। এখানে হলো তোমাদের লেভেল হলো সাংকেতিক নির্দেশনা থাকে। লেভেল বলতে বোঝাই হলো যে তোমাদের সরি এখানে কেন, তোমাদের একটা লেভেলের উদাহরণ দেখায়, খেয়াল করো। এখানে কিন্তু কয়েকটা লেভেলিং করছে, দেখো ডাটা লেভেলিং হলো এখানে, এরপর হলো কোড লেভেলিং হলো এখানে, মেইন প্রোগ্রাম লেভেলিং হলো এখানে। এগুলো হলো লেভেলিং, যে মেইন এন্ড পি। আমি কিন্তু বলতে পারতাম যে জাম্প করে আবার এই এই এত নাম্বার লাইনে আসা, মানে এই জিনিসগুলো হলো লেভেলিং। এই বাম পাশে এগুলো হলো লেভেলিং। এরপর হলো অপকোড, অপারেন্ডে আসে। অপকোড হলো কি কি ধরনের অপারেশন। তোমাদেরকে বললাম যে ইনস্ট্রাকশন সেট আর অপকোড আসলে একই জিনিস। এই যে এগুলো হলো অপকোড, মুভ, অ্যাড, এগুলো হলো অপকোড। এর ফলে অপারেন্ট, অপারেন্ট হলো অপকোড যার উপর কাজ করে তাকে অপারেন্ট বলা হয়। যেমন এখানে খেয়াল করো, মুভ কার উপর কাজ করতেছে, নাম্বার ওয়ানের উপর, এইগুলো হলো অপারেন্ট। এটা হলো কমেন্ট, কমেন্ট হলো প্রোগ্রামের অংশ না। যেমন কমেন্ট জিনিসটা হলো তোমরা অলরেডি দেখছো কিনা জানি না,
খেয়াল করো এখানে কিন্তু সেমিকোলন দেওয়ার পরে এখানে কিছু একটা লেখছে, খেয়াল করছো? এগুলো হলো কমেন্ট, এগুলো কিন্তু প্রোগ্রামের পার্ট না। এগুলো হলো যখন কম্পিউটারে লোড করা হয় সেগুলো মুছে ফেলে কম্পিউটার। এগুলো হলো আমাদের বোঝার সুবিধার্থে। এই যে খেয়াল করছো, এই প্রোগ্রামটা আর আমি যে এক্সাম্পলের প্রোগ্রামটা দেখতেছি দুইটা কিন্তু দেখতে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এই যে যেই যেই জিনিসটা বললাম তোমাদের বইয়ে হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা প্রসেসরের জন্য বের করছে, কিন্তু আরেক প্রসেসরে দেখতে আরেক রকম। খেয়াল করে দেখছো? এটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখে কখনো কনফিউজ হবে না যে এই বই এরকম এক্সাম্পল দিলে ওই বই ওই রকম কেন। কারণ দেখা যায় যে দুই বই হয়তো দুই প্রসেসরের জন্য দিচ্ছে, কোনো স্ট্যান্ডার্ড নাই। এখন সুবিধা অসুবিধাগুলো দেখি। অ্যাসেম্বলির প্রোগ্রাম হলো অবশ্যই দক্ষ, সংক্ষিপ্ত হবে। সংক্ষিপ্তের সাথে আমি এগ্রি না, মানে এটা হলো তোমাদের মেশিনের তুলনায় সংক্ষিপ্ত হবে কাইন্ড অফ। অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না। খেয়াল করো তোমাদের কিন্তু এখানে কিন্তু অ্যাড্রেস লাগছে, এটা হলো তোমাদের মেশিন কোড বাম পাশে। খেয়াল করো এগুলো কিন্তু অ্যাড্রেস, A1 হলো অ্যাড্রেস। এখানে কিন্তু অ্যাড্রেস লাগে না, খেয়াল করো আমরা জাস্ট রেজিস্টারের নাম দিছি, এক্স কিন্তু রেজিস্টারের নাম, নট অ্যাড্রেস। বাম পাশে কিন্তু অ্যাড্রেস সহ দেওয়া আছে, এটা হলো ডিফারেন্স। এই প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অবশ্যই ভুলের পরিমাণ কম হবে, স্বাভাবিক। মুভের বদলে যদি এমভি লেখো তাড়াতাড়ি চোখে পড়বে, কিন্তু A1-এর বদলে মনে করো কেউ যদি মানে B1 লেখে, কোথায় ভুল হয়েছে খুঁজে বের করা খুব কঠিন, খুব কঠিন। ডিবাগিং করা সহজ। অসুবিধা কি কি? একই অসুবিধা, মেশিনের যে কোন অসুবিধা এখানে, ক্লান্তিকর, সময় সাপেক্ষ, এক ধরনের মেশিনের জন্য প্রোগ্রাম অন্য মেশিনে কাজ করে না, প্রোগ্রামের জন্য কম্পিউটার সংগঠন ধারণা, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। হ্যাঁ এখানে কিন্তু দেখো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এই অনুবাদক প্রোগ্রামের কাজ হলো এই ডান পাশে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওইটাকে এরকম বাম পাশে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। এই ভাষা সরাসরি মেশিন বুঝতে পারে না, অবশ্যই না। একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ সরাসরি মেশিন বুঝতে পারবে। এই যে এখনো কিছু নেমেটিক মানে খুব কমন, খেয়াল করো যে অ্যাড, এটা কিন্তু তোমাদের এক্সাম্পলে দেখলাম, দেখো যে অ্যাড কিন্তু আছে, মুভ, অ্যাড, মানে এই মানে অপারেশনগুলো এত কমন, এই ইনস্ট্রাকশন সেটগুলো এত কমন যে সব জায়গায় এগুলো আছে। যেমন এখানে কিন্তু মুভ বলে কিছু নাই, এখানে কিন্তু মুভের বদলে আছে হলো LDA, STA, ক্লিয়ার। বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসটা হলো মিন করে যে তোমাদের আগে 8086-এ যে ইনস্ট্রাকশন সেট ছিল ওইটাকে আমরা আরো ছোট ছোট ভাগে ভাগ করে আরো ইনস্ট্রাকশন সেট বাড়াইছি। যেমন মুভের বদলে কতগুলো একসাথে আনা, LDA, STA, CLR। এই পার্থক্যগুলো আসলে তোমরা অলরেডি বুঝে ফেলছো আমার ধারণা। মেশিন ভাষা ভার্সেস অ্যাসেম্বলি ভাষা, এর হলো মধ্যম স্তরের ভাষা। তোমাদের এতক্ষণ দেখাইলো হলো যে খুব লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজে হলো দুইটা আছে যে মোটামুটি লো লেভেল হলো তো মেশিন আর অ্যাসেম্বলিকেই লো লেভেল বোঝায়, এরপর এগুলো হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝায় যে অতি উচ্চতর ভাষা, স্বাভাবিক ভাষা। দেখো এখন আমরা মধ্য হাই মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা দেখি। এগুলোকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে আমি জানি না, মিড লেভেল হাই লেভেল বেসিক্যালি সেম জিনিস। মিড লেভেল বলে অ্যাকচুয়ালি আমার ধারণা কিছু এক্সিস্ট করে না, তারপরে আর আনছে। আমি একটু পানি খেয়ে আসি। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি এরপরে এসে অ্যান্সার দেবো, তোমরা একটু কমেন্ট করো। সাউন্ড কম, আমি একটু দেখি সাউন্ড বাড়াইতে পারি কিনা, সাউন্ড সেটিং। এখন সাউন্ড ক্লিয়ার? এরপরে হলো
এটা কি এভাবেই কাজ করে ভাইয়া? ভিএস কোড, কোড ব্লক, আমি প্রশ্ন আসতেছি। ক্লিয়ার ক্লিয়ার, কোন বই ফলো করে পড়াচ্ছেন? বই তোমরা হলো বললাম, যেটা বললাম যে তোমরা একটা আসলে বই ফলো করলেই হয়। আমাদের আবার ধারণা যে এখন এখন হলো বইগুলো স্যাচুরেটেড হয়ে গেছে। কোনো বই যদি কিছু মিসিং থাকে আরেক বই এটা ঠিক মানে আরেক বই দেখে এটা ফিল আপ করে ফেলছে, তো একটা বই ফলো করলেই হবে। তোদের ক্লাসে যে স্যার যে বই পড়ছে সেটাই ফলো করো, আমি বই স্পেশাল কিছু নাই। ভিএস কোড, কোড ব্লকস পা, হ্যাঁ এভাবেই কাজ করে। ভিএস কোড এগুলো হলো বেসিক্যালি টেক্সট এডিটর। এগুলো টেক্সট কোডটাকে হলো প্রথমে হলো কনভার্ট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, অ্যাসেম্বলি থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে, এরপর হলো এক্সিকিউট করে। আচ্ছা, নেক্সট নেক্সট ক্লাস থেকে তাহলে আমি সাউন্ডের ব্যাপারটা শুরুতেই মাথায় রাখবো। আমার বাই ডিফল্ট খুব সম্ভবত একটু সাউন্ড কম থাকে, ম্যানুয়ালি ঠিক করে না, ঠিক করা লাগে। এরপরে নোট, নোট তোমরা যারা নোট করতে চাচ্ছ, এইটার ক্লাসটা রেকর্ডেড হওয়ার একটা সুবিধা হলো যে তোমরা ক্লাসটা বারবার দেখতে পারবা। সো আমি সাজেস্ট করবো যে অনলাইন ক্লাসে তোমরা হলো রেকর্ডিংটা হলো বারবার দেখো। এটা হলো তোমাদের খুব কাজে দিবে। কারণ হলো একটা জিনিস, তোমরা প্রথমবারেই যে কেউ 100% বুঝবা আমি কখনো এক্সপেক্ট করি না, আমি নিজেও কখনো বুঝি নাই। সো তোমরা যখন প্রথমবার পড়বা, প্রশ্ন জাগবে, তখন ভিডিওটা আরেকবার দেখবা। আমার ধারণা যে আমি অনেক কিছু প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। যে একই কোড, ওইটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখতে কেমন, মেশিন ল্যাঙ্গুয়েজে দেখতে কেমন, এই জিনিসটা আসলে বিশাল সুবিধার। তো তোমরা, আমি বলবো যে তোমরা জিনিসটা হলো ক্লাস রেকর্ডিংটা আরেকবার দেখো সামনে, যখন তুমি বইটা পড়বা, বা প্রথমবার না দেখে আরও 2-3 বার একই রেকর্ডিং দেখো। জিনিসটা হলো তোমাদের বেশ কাজে দিবে। এবং কাইন্ড অফ রেকর্ড পজ করলেই কিন্তু তোমরা দেখতে পারবা যে এখানে কোডটা কী লেখা আছে। সো এটাই কাইন্ড অফ নোটের কাজটা করে দেয়। আমি যদি তোমাদের স্লোলি পড়াইতে যাই, দেখা যাবে যে তোমাদেরও সময় নষ্ট, পরবর্তী সময় তোমরা যখন রেকর্ডিংটা দেখবা তখন দেখা যাবে তোমাদের 3 ঘন্টার রেকর্ডিং দেখেই মনে হবে যে থাক না দেখি। এখন হলো আমরা আসি যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ জিনিসটাতে। তোমাদের বইয়ে বুঝলাম না, এখানে প্রথমে মানে মেশিন অ্যাসেম্বলি থেকে হাই লেভেলে গেছে, মাঝখানে মিড লেভেল কীভাবে আসলো আমি জানি না। যাই হোক, মেশিন এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা এটা বোঝাই যাচ্ছে যে অ্যাসেম্বলি এবং হাই লেভেলের মাঝখানে থাকবে হলো মিড। মিড ল্যাঙ্গুয়েজের মধ্যে তো ওরা এক্সাম্পল দিয়েছিল সি, সি প্লাস প্লাস, জাভা, ফর মাইক্রো অ্যাসেম্বলার, ফর এগুলো আসলে কাইন্ড অফ আমি বলবো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো আমার কথাটা? মধ্যম স্তরের ভাষাগুলোর সুবিধাটা কি? এই প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের কাছে সহজ সাধ্য। কেন সহজ সাধ্য? এটা তো বোঝাই যাচ্ছে যে এই কোডটার সাথে এই কোডটার পার্থক্য দেখলে বোঝা যায়, তাই না? এই কোডে কি করলাম ভার্সাস এই কোডে কি করলাম, খুবই ইজিলি বোঝা যাচ্ছে। একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা সহজ, অবশ্যই সহজ। কারণ এখানে যদি আমরা মনে করো কোনো এক জায়গায় বলি যে 2টার বদলে 3টা ভেরিয়েবল যোগ করো, তাহলে আমি শিওর এটা মিনিমাম হলো তোমাদের 5টা লাইন এক্সট্রা অ্যাড করা লাগবে। কিন্তু সিতে কি, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কী করা লাগবে, আরেকটা ডিফাইন করবো যে ইন্ট নাম 3 ইজিক্যাল টু 40, এরপর নাম 1 প্লাস নাম 2 প্লাস নাম 3, ইজিলি হয়ে যাবে। ভুল করার সম্ভাবনা কম থাকে, কারণ জিনিসটা রিডেবল, তাই না? আমরা ইজিলি পড়তে পারতেছি, ভুল সংশোধন করা সম্ভব, একই জিনিসের সুবিধা, তাই না? আমরা ইজিলি পড়তে পারতেছি দেখে আমরা সংশোধন করতে পারতেছি। অসুবিধা কী কী? অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। আমরা কিছুক্ষণ পরে অনুবাদক প্রোগ্রামগুলো নিয়ে একটু আইডিয়া নেব। অনুবাদক প্রোগ্রামগুলোর বেসিক্যালি কাজ তোমাদেরকে এতক্ষণ বুঝাইলাম, তাই না? যে এরকম একটা ল্যাঙ্গুয়েজকে তারা প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আমি কিন্তু জেমিনিকে এই কমান্ডগুলোই দিছি। খেয়াল করো, আমরা হলো একটা সি প্রোগ্রাম লিখছি, এই সি প্রোগ্রামটাকেই বললাম যে কনভার্ট দিস কোড টু 8086 অ্যাসেম্বলি কোড, মানে একই কোডের অ্যাসেম্বলি কোডে কনভার্সন করে ফেললো। ক্লিয়ার জিনিসটা? তাহলে কি কি দাঁড়াইলো যে প্রথম একটা অনুবাদ হইলো এখানে, এরপর অ্যাসেম্বলি কোডও কিন্তু কম্পিউটার বোঝে না, তাহলে আমাদের কী করতে হবে? অ্যাসেম্বলি কোডটাকে আবার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। ওই কমান্ডটা এখানে দিয়েছে, কনভার্ট দিস অ্যাসেম্বলি কোড টু মেশিন কোড। তাহলে ওখানে হলো ওরা এই যে অ্যাসেম্বলি কোডটাকে ওরা মেশিন কোডে কনভার্ট করে ফেলছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে হলো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হচ্ছে এখানে। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হওয়ার মানে কি? মেশিন সরাসরি এটা বুঝতে পারবে না। উঁচু স্তরের ভাষার তুলনায় এই ভাষা কঠিন। আরও ইজি ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা খুবই সারপ্রাইজ হবে ল্যাঙ্গুয়েজ কত ইজিতে চলে গেছে। এখন তোমাদের একটা জিনিস যেটা বললাম যে খেয়াল করো, মিডে কিন্তু তোমাদের বলছে সি প্লাস প্লাস, ফরট্রান, প্যাসকেল, এখানে কিন্তু আবার কথা বল সি প্লাস প্লাস, প্যাসকেল, ফরট্রান। সো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে আসলে আমি বলবো যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে কিছু এক্সিস্ট করে না, বুঝতে পারছো?
তোমাদের মেশিনের পরে অ্যাসেম্বলির পরে ডাইরেক্ট হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আসে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন পড়লে দেখবো যে দুইটা হলো সেম জিনিস। হাই লেভেলের ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় অবশ্যই। এই সি প্রোগ্রাম যেই জিনিসটা বললাম যে তোমাদের এমডির কম্পিউটার মানে প্রসেসরেও চলবে, ইন্টেলেরটাতেও চলবে, পৃথিবীর যে কোনো প্রসেসরে, যে কোনো না মোটামুটি সব টাইপের প্রসেসরে ধরে নেওয়া যায় যে চলবে। কারণ কি, এই কোডটা আসলে অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম বোঝে যে কোন কোন প্রসেসরের জন্য কোনটা। অনুবাদক প্রোগ্রাম ওই অনুযায়ী অনুবাদ করে। যেমন মনে করো একটা বই ইংলিশে আছে, বাংলাদেশের যেই লোক সে বাংলায় বুঝবে, তাহলে অনুবাদকের কাজ কী হবে, ইংলিশটাকে বাংলায় কনভার্ট করা। ইন্ডিয়ার যেই লোক সে হিন্দিতে বুঝবে, তাহলে আরেকটা অনুবাদকের কাজ কী হবে, ওই জিনিসটাকে হিন্দিতে কনভার্ট করা। বুঝতে পারতেছি জিনিসটা? অনুবাদক প্রোগ্রাম জানে যে এটা কোন প্রসেসর, এটার জন্য কী টাইপের অনুবাদ করা লাগবে। এই জন্য হলো অনুবাদক প্রোগ্রামটা বোঝে, ওই অনুযায়ী অনুবাদ করে। এই ভাষা শেখা সহজ, দ্রুত, হ্যাঁ শেখা খুবই সহজ। তোমাদের শিখবা, সি সি শিখবা কিছুক্ষণ পরে, কয়েকটা ক্লাস পরে সি শিখবা, খুব সহজেই শিখতে পারবা। অ্যাটলিস্ট আমার ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে খুব সহজে শিখতে পারবা। তোমরা যদি ইউনিভার্সিটিতে সিএসসিতে পড়ো, তোমাদের একটা কোর্স থাকবে অবশ্যই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। তখন দেখবা যে ফুল ল্যাঙ্গুয়েজ শেখাবে না, বাট পার্ট অফ একটা কোর্স হলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখাবে। তখন দেখবা যে এটার তুলনায় সি শেখা অনেক ইজি। প্রোগ্রামের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম, সংশোধন স্বাভাবিক, খুব ইজিলি পড়তে পারি। লাইব্রেরি ফাংশন সুবিধা পাওয়া যায়। লাইব্রেরি ফাংশন কী জিনিস, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তোমাদের এই জিনিসটা কেন দিচ্ছে আমি জানি না। লাইব্রেরি ফাংশন অবশ্যই একটা সুবিধা পাওয়া যায়, বাট তোমাদের লাইব্রেরি ফাংশন কি না বোঝায় কেন দিচ্ছে। লাইব্রেরি ফাংশন আসলে কী জিনিস, মনে করো তোমাদের কাছে 10টা সংখ্যা আছে, তুমি এই সংখ্যাগুলোতে ছোট থেকে বড়তে সাজাইতে চাও। তুমি অবশ্যই কোড লেখে, প্রোগ্রাম লেখে এই জিনিসটা করতে পারবা। কিন্তু তোমাকে যদি বলে যে আমি একটা লাইব্রেরি দিলাম, তুমি আমার এই লাইব্রেরিটাকে কল করেই এটা করে ফেলতে পারবা, তোমার নিজের কোড লেখা লাগবে না। বুঝতে পারছো জিনিসটা? যেমন মনে করো তোমাদেরকে কেউ যদি বলে যে এখন তোমরা যদি ভাত খাইতে চাও, চাল তুমি যদি মানে দোকান থেকেও কিনতে পারো, আবার চাল কিনতে পারো হলো তুমি মনে করো একটা মানে জমিতে গেলা, শস্য বপন করলা, চাল হইলো, এরপরে খাইলা, তাই না? একটা হলো অনেক কষ্ট করে ফুল প্রসেসের মধ্য দিয়ে আসা, আরেকটা হলো যে আরেকজন তোমার জন্য এই প্রসেসিংটা করে রাখছে, তুমি জাস্ট ওটা ইউজ করবা, যেমন দোকান থেকে কিনে নেওয়া। লাইব্রেরি ফাংশন হলো এই জিনিস। লাইব্রেরি ফাংশন হলো তোমাদেরকে কিছু অলরেডি প্রোগ্রাম লিখে দিয়ে দিচ্ছে একজন, তুমি জাস্ট ওই জিনিসটা ইউজ করবা। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এই লাইব্রেরি ফাংশনের সুবিধাটা পাবা। প্রোগ্রাম লেখার সময় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না। এই যে তোমার এই সি এর কোডটা যখন হলে হার্ডওয়্যারে কাজ করবে, তোমার চিন্তা করতে হবে না যে এটা হলো অ্যাপলে রান করবো বা ম্যাকবুকে রান করব, এটা হলো তোমার ডেস্কটপে রান করব, এটা হলো মোবাইলে রান করব, এত চিন্তা করা লাগে না। অনুবাদক প্রোগ্রাম এই চিন্তাটা তোমার জন্য করে দিবে। অসুবিধা কি, লেখার পূর্বে স্ট্রাকচার ও কমান্ডের সিনট্যাক্স জানতে হয়। এই যে এই সিনট্যাক্স জানতে হবে। সিনট্যাক্স কী জিনিস? সিনট্যাক্স হলো এই যে আমি যে এখানে নাম্বার ইকুয়াল টু 20 লিখলাম, মানে নাম্বার 1-এ যে 20 অ্যাসাইন করলাম, এই জিনিসটা হলো এই চিহ্নের মাধ্যমে করা হয়েছে। আরেকটা ল্যাঙ্গুয়েজে হয়তো দেখা যাবে কোলন চিহ্নের মাধ্যমে দিচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? এই সিনট্যাক্সগুলো জানতে হবে, যে ইকুয়াল কী মিন করে, ব্রেকেট কী মিন করে, এই যে সেকেন্ড ব্রেকেট কী মিন করে, এগুলো হলো সিনট্যাক্স। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, এই যে স্বাভাবিক। বেশি মেমোরির প্রয়োজন হয়। বেশি মেমোরির প্রয়োজন হওয়ার অনেক কারণ আছে। একটা কারণ হলো এই যে অনুবাদ করা লাগতেছে। আরেকটা বড়সড় কারণ হলো যে অনুবাদক আসলে তোমাদের অনেক ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে তারা ইচ্ছা মতো মেমোরি ইউজ করে, তারা অপটিমাইজেশন খুব কম করে, কারণ অপটিমাইজেশন করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা হয়। বুঝতে পারছো? সো তারা অনেক ইচ্ছা মতো ইউজ করে। এই জিনিসটা আসলে বোঝানো কঠিন। এটা আসলে উদাহরণ কীভাবে দেওয়া যায়, মনে করো তোমাকে বললো যে কালকে হলো একটা শার্ট কিনে আনতে। এখন তুমি অপটিমাইজ করে কি কম দামে সুন্দর একটা শার্ট কিনতে পারো, অথবা তুমি চিন্তা করতে পারো যে সুন্দর শার্টই করা, দাম নিয়ে চিন্তা করবো না, আমি 10,000 টাকা দিয়ে একটা শার্ট কিনবো, হইতেই পারে, তাই না? এই জিনিসটা হলো অনুবাদক প্রোগ্রাম এরকম 10,000 টাকা দিয়ে একটা শার্ট কিনবে। এটা হলো অনুবাদক প্রোগ্রামকে আমরা ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছি। হ্যাঁ, তুমি তোমার মন মতো করো, সমস্যা নেই, তুমি জাস্ট আমাদেরকে কাজটা ইজি করে দাও। এবার লো লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি কম।
ফ্লেক্সিবিলিটি কম ইন এ সেন্স যে আমরা হলো সিনট্যাক্সে বাউন্ডেড। লো লেভেল ল্যাঙ্গুয়েজে, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু ইনস্ট্রাকশন সেটে বাউন্ডেড, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা হলো সিনট্যাক্সে বাউন্ডেড। সিনট্যাক্স যদি কিছু সাপোর্ট না করে, এমন হতে পারে যে কোনো কোনো ইনস্ট্রাকশন আমরা ইউজই করতেছি না। আধুনিক প্রসেসরে এত সুন্দর সুন্দর কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো হলো আমরা এই প্রোগ্রাম সি সাপোর্ট করে না দেখে আমরা লিখি না, ধরে ধরে নিলাম আদতে করে, কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ আছে নাও করতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বড় প্রোগ্রাম তৈরির কাজে, হ্যাঁ বড় বড় প্রোগ্রাম এই কাজে তৈরি করা হয়। যেমন তোমরা মনে করো যে আমি জেমিনি বা চ্যাট জিপিটি ইউজ করতেছি, এদের কোড মনে করো কয়েক মিলিয়ন লাইনের। এখানে আমি কয় লাইনের কোড লিখছি দেখো, সিএল লাইনটা হলো 6 লাইনের, কয়েক মিলিয়ন লাইন, বুঝতে পারতেছো? তো এগুলো হলো জোর বড় বড় প্রোগ্রাম। বৃহৎ ডেটা প্রসেসিংয়ের কাজে, ডেটা প্রসেসিং বলতে কি বোঝায়? এই যে আমরা যে ফেসবুক চালাচ্ছি, লাইক দিচ্ছি, কমেন্ট করতেছি, সাথে সাথে যে আমাদের চোখের সামনে আসতেছে, পৃথিবীর আরেক প্রান্ত থেকে কমেন্ট করতেছে, আমাদের চোখের সামনে আসতেছে, এটা কি ডেটা প্রসেসিং না? ডেটাটা আসতেছে সিস্টেমে, সিস্টেম প্রসেস করে সবার কাছে পাঠাচ্ছে, এটা হলো ডেটা প্রসেসিং বলে। জটিল গাণিতিক সফটওয়্যার ব্যবহার তৈরির কাজে, কারণ গাণিতিক সফটওয়্যারগুলো এত ভালো হয়েছে যে তোমরা এখন হলো অনেক কেমিক্যাল রিয়াকশান আমরা কম্পিউটারে সিমুলেট করতে পারি, কম্পিউটারে সিমুলেট করতে পারি। মানে আমাদের ল্যাবে গিয়ে মানে সোডিয়াম কার্বনেট, বাইকার্বনেট আর অ্যাসিড মিক্স করা লাগে না, আমরা কম্পিউটারে এটা সিমুলেট করতে পারি। মানে ইন এ সেন্স কম্পিউটার কেমিস্ট্রি বোঝে, বুঝতে পারছো জিনিসটা? কম্পিউটার কেমিস্ট্রি বুঝতেছে, এটা কিন্তু খুবই ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম। এই যে গাণিতিক সফটওয়্যারগুলো তৈরি এটার কাজে ইউজ করা হয়। আরও অনেক ইউজ কেস আছে গাণিতিক সফটওয়্যার। অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যারের কাজে, অ্যাপ্লিকেশন প্যাকেজ কী জিনিস? এই যে তোমরা মনে করো যে অ্যাপ্লিকেশান নামাও, এই যে ফোনে যে মনে করো একটা ফেসবুক অ্যাপ নামাও, এগুলো হলো অ্যাপটা কি ফুল একটা প্যাকেজ করে দিচ্ছে না? অ্যাপ্লিকেশন প্যাকেজ লেখার জন্য আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে ব্যবহার করা হয়। অটোমেটিক প্রসেস কন্ট্রোল কী জিনিস? যেমন তোমরা এই জিনিসটা অনেক শুনছো যে মানুষের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, রোবটের প্রয়োজনীয়তা বাড়ছে। বর্তমানে দেখা যায় অনেক কলকারখানায় যেটা হলো রুটিন কাজ, সেইগুলোর জন্য হলো মানুষ করে না। যেমন মনে করো তোমরা, খুব ইজি একটা এক্সাম্পল, চকলেট খাও, চকলেটের প্যাকেজিংটা কি মানুষ করে? না, চকলেট প্যাকেজিংটা মেশিন করে। এই মেশিনে যে প্রসেস কন্ট্রোলটা করা হয় যে হ্যাঁ ওই জিনিসটা এখানে আসলে তুমি একবার নিচে নামবা, একবার উপরে উঠবা, এরপর হলো একটা তাপ দিয়ে হলো এই জিনিসটা লাগাই দিবা। তো এই জিনিসের অটোমেটিক্যালি যে প্রসেসটা মানে ফলো করবে, ওই প্রসেসিং কন্ট্রোলের সফটওয়্যার হলো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি। ইন এ সেন্স আসলে পৃথিবীর সব মানে বড় বড় কাজেই, প্রোগ্রাম কম্পিউটার রিলেটেড কাজেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এই পার্থক্যটাই দিচ্ছে যে বুঝতে পারে পারে না, অনুবাদক অনুবাদক, মানে মেইন একটা প্রশ্ন হলো অনুবাদক, কমপ্লেক্সিটি মানে কত কঠিন, এরপর হলো ডিবাগিং, এরপর হলো কম্পিউটার বুঝতে পারে কি পারে না, এরপরে হলো ডিবাগ করা কঠিন, এগুলো সোর্স প্রোগ্রাম লিখে থাকে। এখানে আসলে তোমাদের একই জিনিস হলো খুব কঠিন করে বুঝেছে। মেশিন ভাষা লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। অবজেক্ট প্রোগ্রাম আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আলাদা জিনিস, তো এই দুটো আবার মিক্স করবা না। অবজেক্ট প্রোগ্রাম মানে হলো যে তোমার এটা আসলে ফাইল ফরম্যাট, বুঝতে পারতেছো জিনিসটা? তোমরা কম্পিউটারে, যাদের কম্পিউটার আছে বা ইউজ করছো তারা জানো যে একটা টেক্সট লিখলে ডট টিএক্সটি ফরম্যাটিং আসে, এখন একটা মানে অডিওতে ডট এমপি থ্রি ফরম্যাটিং আসে, এরকম হলো ডট ও ফরম্যাটিং আসে হলো অবজেক্ট মানে মেশিন কোডের জন্য। সোর্স প্রোগ্রাম হলো মানে তুমি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা লিখছো ওইটাই। এখানে হলো কয়েকটা উঁচু স্তরের প্রোগ্রাম দিচ্ছে, তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না যে কোন সালে কোনটা আসছে। হাইয়েস্ট দেখতে পারো যে সি কত সালে আসছে, 1972 সালে সি আসছে। সি বেসিক্যালি একটা হলো হিউজ একটা চেঞ্জ ছিল পৃথিবীর জন্য। সি হলো একটা বড়সড় একটা পরিবর্তন ছিল, যদিও সি এর সাথে প্যাসকেলের অনেক মিল ছিল, বাট সি হলো বিশাল একটা পরিবর্তন ছিল পৃথিবীতে। কারণ হলো সি এত লো লেভেল এবং এত ফাস্ট এবং এত হাই লেভেল একই সাথে। এরপর হলো পাইথন আসতে হলো 89। পাইথন মানে খুব ফেমাস হয়েছে মেশিন লার্নিং আসার পরে, 2000 সালের পরে, 2010-12 দিকে থেকে। পিএইচপি এখন আর মোটামুটি পৃথিবী থেকে উঠে গেছে, নতুন কেউ আর পিএইচপি নিয়ে কাজ করে না। জাভা হলো বড় বড় সফটওয়্যারের কাজে ইউজ করা হয়। জাভাও এখন নতুন কোনো প্রোগ্রাম আর সহজে জাভাতে লেখা হয় না। নতুন প্রোগ্রামগুলো মেইনলি গোতে লেখা হয়, রাস্টে লেখা হয়। কোটলিন হলো মোবাইলের সফটওয়্যার লেখার জন্য ব্যবহার করা হয়, এরকম। এখানে হলো তোমাদের জনপ্রিয় কিছু হাই লেভেল প্রোগ্রামিংয়ের পরিচিতি দিচ্ছে।
এটা আসলে আলাদা করে পড়ার কিছু নাই, তোমরা একটু পড়ে নিবা। এখানে বেসিক্যালি বলছে কে কোন সময় আবিষ্কার করছে। সি ভাষায় অ্যাসেম্বলি, হ্যাঁ সি ভাষার একটা বড় সড়ো ব্যাপার হলো অ্যাসেম্বলি এবং হাই, সি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু সি এর মধ্যে আমরা অ্যাসেম্বলি কোডও লিখতে পারি। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। হুম, খেয়াল করো, এটা একটা সি প্রোগ্রাম। খেয়াল করো আগের যে প্রোগ্রামটা লিখছি ওখানেই, কিন্তু মাঝখানে আমরা খেয়াল করছো এএসএম লেখা, আমরা মাঝখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা শুরু করছি, খেয়াল করছো? সি এর একটা বিশাল পাওয়ার আছে, সেটা হলো সিতে আমরা অ্যাসেম্বলি কোডও লিখতে পারি। সি এর যে অনুবাদক প্রোগ্রাম তারা জানে যে এটা হলো অ্যাসেম্বলি কোড, সো এটা আর অ্যাসেম্বলিতে অনুবাদ করা লাগবে না। খুব সুন্দর না? খুব সুন্দর সুবিধা না? অন্য খুব কম ল্যাঙ্গুয়েজে এটা যায়। এটা করা যদিও খুব ইজি, বাট অন্য ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। বাট সিতে এটা করা যায়, এটা হলো বিশাল একটা পাওয়ার দেয়। বিশাল পাওয়ার দেয় ইন এ সেন্স যে আমাদের কোনো কিছু যদি খুব ফাস্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা অ্যাসেম্বলিতে লিখে ফেলতে পারি খুব ছোট একটা পোর্শন। এবং এটা এটা হলো আমাদেরকে আরও বেশি কন্ট্রোল দেয়। যেমন অ্যাসেম্বলিতে তোমাদের মনে আছে কিনা জানি না, একটু আগে যেটা বললাম যে তোমাদের কিন্তু বোঝা লাগে রেজিস্টার কোনটা, র্যাম কোনটা, র্যামের কোন মেমোরি থেকে রেজিস্টারে কোন মেমোরিতে রাখতেছি। সো আমাদেরকে মেমোরির উপর বেশি কন্ট্রোল দিতেছে। এই জিনিসটা এখানেই বলছে যে বিট নিয়ে, অ্যাড্রেস নিয়ে কাজ করা যায়, উচ্চতর ভাষার মতো ডেটা টাইপ নিয়েও কাজ করা যায়। এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যেমন ডেটা টাইপ ইন্ট নাম এরকম নিয়েও কাজ করা যায়, আবার ছোটোখাটো এই যে তোমাদের রেজিস্টার নিয়েও কাজ করা যায়। এগুলো কিন্তু রেজিস্টারের নাম ইএক্স, এই যে মুভ নাম্বার ওয়ান ইন্টু ইএক্স। খেয়াল করছো আমরা নাম্বার ওয়ান ইএক্স রেজিস্টারে মুভ করলাম। সি প্লাস প্লাস বেসিক্যালি হলো সি এর একটা সুপারসেট। তোমরা সাবসেট সুপারসেট পড়ছো না? সি প্লাস প্লাস হলো সি এর সুপারসেট। সিকে আরও এক্সটেন্ড করে সি প্লাস প্লাস বানানো হয়েছে। সি হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হলো যে সিতে হলো একটা স্পেশাল জিনিস হলো ফাংশন। মানে এই জিনিসটা হলো খুবই ইজি। ফাংশন থাকা মানে হলো সেটা অবজেক্ট, সরি, ক্লাস থাকা মানে হলো সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ক্লাস হলো কাইন্ড অফ প্যাকেজিংয়ের মতো, যে একই টাইপের ফাংশনালিটি হলো এক জায়গায় রাখা। এত ডিটেলস, এটার এক্সাম্পল দেখানো ইজি, বাট আমার ধারণা তোমাদের এত ডিটেলস লাগবে না। আচ্ছা দেখি তোমাদের কোনো কমেন্ট আসছে কিনা। একজন লিখছে যে এগুলো আরও একটু ফাস্ট পড়াইতে। হ্যাঁ আমি অবশ্যই চাই ফাস্ট পড়াইতে, কিন্তু আমি এটাও চাই যে সবাই যেন বোঝে আস্তে আস্তে। ভিজুয়াল বেসিক এগুলো আসলে তোমাদের মানে এত ডিটেলসের আমার ধারণা লাগবে না, যে কোনটা কবে আসছে, কে তৈরি করছে। জাভা, জাভা স্ক্রিপ্ট, জাভা হলো একটা শক্তিশালী আধুনিক ভাষা। জাভা হলো মেইনলি একটা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। জাভাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে মানে ফেমাস করছে। জাভা স্ক্রিপ্ট, ওরাকল, অ্যালগল এগুলো হলো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোর্থ ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষা, এটা হলো অতি উচ্চতর ভাষা। অতি উচ্চতর ভাষার একটা এক্সাম্পল হলো সিকুয়েল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সিকুয়েল ল্যাঙ্গুয়েজ কী পরিমাণ পাওয়ারফুল, তোমরা মনে করো বিশাল একটা, মনে করো তোমার কাছে 100টা নাম্বার আছে, 100টা নাম্বারের মধ্যে সবচেয়ে হাইস্ট নাম্বার কোনটা, এটার জন্য আমরা সিতে একটা প্রোগ্রাম দেখি, রাইট এ সি প্রোগ্রাম টু গেট দ্য ম্যাক্সিমাম নাম্বার আউট অফ 100 নাম্বারস। খেয়াল করো সিতে হলো একটা ম্যাক্সিমাম নাম্বার, 100 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার পার কোড হলো এত বড়, খেয়াল করছো? কিন্তু এস সিকুয়েলের জিনিসটা জাস্ট ম্যাক্স, জাস্ট এইটুকু লাইনেই কাজ করে, এই একটা সিঙ্গেল। বুঝতে পারছো জিনিসটা? এতটুকুতেই। এটা হলো সিকুয়েল ল্যাঙ্গুয়েজ, এটা হলো আরও অনেক পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। বাট এই ল্যাঙ্গুয়েজের ফ্লেক্সিবিলিটি কম, যেমন সব কিছু আবার করা যায় না এই ল্যাঙ্গুয়েজে। মানে অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মতো ডেটা সংরক্ষণ, কুয়েরি রিপোর্টিংয়ের কাজে খুব সহজে। এই যে তোমাদেরকে বললাম না ডেটা বেজের কাজে সিকুয়েল ল্যাঙ্গুয়েজ খুব, ওরাকল কিন্তু একটা সিকুয়েল ল্যাঙ্গুয়েজই বেসিক্যালি। ডেটা সংরক্ষণ, কুয়েরি রিপোর্টিংয়ের কাজে খুব সহজে ব্যবহার করা যায়।
আহ, আহ, স্বাভাবিক, এটা ডেটাবেজে প্রচুর ইউজ করা হয়। ডেটাবেজের মেন কাজ হলো সংরক্ষণ, কুয়েরি অ্যান্ড রিপোর্ট। বোধগম্য এবং ব্যবহারযোগ্য, সফটওয়্যার ডেভেলপ করতে সময় অস্ত্র, হ্যাঁ, স্বাভাবিক, এগুলো হলো খুব ইজি ইজি কাজ। যেই জিনিস 20 লাইন লেখা লাগতেছে সেটা 1 লাইনে হয়ে যাচ্ছে। চতুর্থ প্রজন্মের অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। এই যে জিনিসটা হলো যত ইজি হয় কম্পিউটারের উপর তত বেশি প্রেশার পড়ে। খেয়াল করো, আমরা কিন্তু যেই জিনিসটা বলছিলাম মনে আছে যে মেশিন ল্যাঙ্গুয়েজে সবচেয়ে কম মেমোরি লাগে, এরপরে লাগে হলো অ্যাসেম্বলি, এরপরে লাগে হলো হাই লেভেল, এখন চতুর্থ প্রজন্ম অনেক বেশি লাগতেছে। খেয়াল করছো, প্রোগ্রামের আকার অধিকাংশ সময় বড় হয়। এখানে আকার বড় হয় বলতে কিন্তু এই যে বোঝায় না যে কোড বড় হচ্ছে, বোঝায় যে এটাকে যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি এটার সাইজটা অনেক বড় হয়। হার্ডওয়্যারের ক্যাপাসিটির উপর অনেক, হ্যাঁ, যেমন এই জিনিসটা হলো অনেক বেশি মেমোরি প্রয়োজন হয় বলে হার্ডওয়্যারও অনেক ভালো হওয়া লাগে। ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হলো বেসিক্যালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হলো খুব ইজি। প্রোলগ, মার্কিউরি, এগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের আরও আরও অ্যাডভান্স ভার্সন আসছে, সেটা হলো জেমিনি। যেমন জেমিনিকে দেখছো, আমি একটা কমান্ড দিলাম ইংলিশে, সে একটা কোড দিয়ে দিল, এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে আমি একটা জিনিস বললাম, সে আমাকে এটার কোড দিয়ে দিচ্ছে। এখন হলো জিনিসটা যে অনুবাদক প্রোগ্রাম আমরা দেখি। অনুবাদক প্রোগ্রাম হলো 3 টাইপের হয়, একটা হলো কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে হলো এইদার কম্পাইলার বা ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। হ্যাঁ, তাহলে কম্পাইলার যেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলা হয়। এটা কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল করো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এখানে একটা কিওয়ার্ড হলো সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে, তাহলে কম্পাইলারের শর্ত হলো সেটা হলো সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়বে। যেমন এখানে এই যে আমরা সি কোডটাকে লিখছি, এটাকে যখন আমরা অ্যাসেম্বলিতে কনভার্ট করব, তখন কম্পাইলার যে কাজটা করবে পুরো প্রোগ্রামটিকে একসাথে পড়বে। একসাথে পড়বে মানে সে পুরো প্রোগ্রামটা নিবে, পুরো প্রোগ্রামটা অ্যানালাইসিস করবে, এরপরে সে অ্যাসেম্বলিতে কনভার্ট করবে। অ্যাসেম্বলি, এটা হলো কম্পাইলার। কম্পাইলার তাহলে ফুল প্রোগ্রামটাকে একসাথে অ্যানালাইসিস করে, এরপরে হলো অ্যানালাইসিস করা শেষে অনুবাদ করা শুরু করে। এই জন্য পুরো প্রোগ্রামটিকে একসাথে তার লাগবে। এটা অবভিয়াসলি বোঝাই যাচ্ছে কেন বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়, কারণ হলো সে পুরো প্রোগ্রামটিকে একসাথে অ্যানালাইসিস করার ট্রাই করতেছে। সো তার হলো পুরো জিনিস, পুরো স্টেট, পুরো প্রোগ্রামটাকে তার রাখা লাগে, অ্যানালাইসিস করা লাগে, সো বেশি পরিমাণ মেমোরি লাগবে। একসাথে একবারে যেহেতু কম্পাইলার করে, তার কোনো ভুল থাকলে একসাথে জানিয়ে দেয়। যেমন তোমাদের মনে করো একটা এত বড় এই কোডে 3টা ভুল আছে, সে 3টা ভুল একসাথে জানাই দেবে। হ্যাঁ, লাইন 3 নম্বর লাইনে একটা ভুল আছে, 4 নম্বর লাইনে একটা ভুল আছে, 6 নম্বর লাইনে একটা ভুল আছে, এইভাবে সে পুরো ভুলটাকে একবারে জানাই দেবে। কারণ কি, সে পুরো ল্যাঙ্গুয়েজটা একবারে। এখন তোমাদের এখানে কিছু কম্পাইলারের উদাহরণ দিচ্ছে, এগুলো কম্পাইলার না। এগুলো কেন কম্পাইলার বলছে আমি জানি না, এগুলো কিন্তু কম্পাইলার না, এগুলো হলো তোমাদের বেসিক্যালি কি বলবো, কোড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কম্পাইলার হলো তোমাদের মনে করো, যেমন তোমাদের জেমিনিকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর সি প্লাস প্লাস, হোয়াট আর সি কম্পাইলার্স। এই যে জিসিসি, ক্ল্যাং, এমএসভিসি, এগুলো হলো টিসিসি, এগুলো হলো কম্পাইলার। জিসিসি সবচেয়ে ফেমাস হলো জিসিসি, জেএনইউ কম্পাইলার কানেকশন, এগুলো হলো কম্পাইলার। তোমাদের এখানে বইয়ে যে এক্সাম্পলগুলো দিচ্ছে সেগুলো কম্পাইলার না, এগুলো হলো তোমাদের বেসিক্যালি কোড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কম্পাইলারের প্রধান কাজ কি? উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম মানে কি মনে আছে? অ্যাসেম্বলি প্রোগ্রাম। তার মানে এই জিনিসটা অনুবাদ দ্বারা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনুবাদ করা, প্রোগ্রামকে লিঙ্ক করা। এই আরেকটা ওয়ার্ড ইউজ করছে যেটা হলো তোমাদের এক্সপ্লেনেশন দেয় না। লিঙ্ক করার মানে কি, খেয়াল করো,
তোমাদের কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা সুবিধা ছিল, লাইব্রেরি সুবিধা, মনে আছে? বললাম যে একজন সেই কোডটা লিখে রাখছে, আমরা জাস্ট ইউজ করতেছি। তাহলে এই যে ওই কোডের সাথে আমাদের কোডকে লিঙ্ক করা, এই জিনিসটাকে হলো প্রোগ্রামকে লিঙ্ক করা বলে। আমরা মনে করো আমাদের কম্পিউটারে যদি 5টা প্রোগ্রাম রান করে যারা একটাই লাইব্রেরি ইউজ করতেছে, তাহলে কিন্তু 5টা প্রোগ্রামের সাথে একটা লাইব্রেরি লিঙ্ক করতে হবে। এই লিঙ্ক করাটাকে কম্পাইলার, লিঙ্ক করা হলো কম্পাইলারের কাজ। যেমন তোমরা যারা উইন্ডোজে কাজ করছো অনেক সময় দেখছো যে গেমস, যারা গেম খেলো দেখো না ডিএলএল ফাইল মিসিং। এই ডিএলএল ফাইলগুলো হলো এক একটা হলো তোমাদের কি বলে লাইব্রেরি কোড, যেগুলো হলো উইন্ডোজ লাইব্রেরি কোড, যেগুলো হলো তোমাদের গেম ইঞ্জিনগুলো ইউজ করতেছে। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো, হ্যাঁ কোনো কিছু ভুল যদি থাকে তাহলে তারা কম্পাইল করতে পারে না, তখন হলো জানাই দেয় যে হ্যাঁ কম্পাইল করতে পারিনি। প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মেমোরির ব্যবস্থা করা। এই যে মেমোরি, খেয়াল করো মেমোরির ব্যাপারটা কিন্তু কম্পাইলার হ্যান্ডেল করতেছে, যে কোড লিখতেছে তার কোড হ্যান্ডেল করা লাগতেছে না। প্রয়োজনীয় বস্তু বা উৎস প্রোগ্রামকে ছাপিয়ে বের করা, হ্যাঁ এটা আসলে এই 1 নাম্বার আর 5 নাম্বার সেম জিনিসই, বেসিক্যালি উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা। প্রোগ্রামের উপর নির্ভরশীলতা থেকে মেশিনের উপর কমে, হ্যাঁ ওই যে যেটা বললাম যে কম্পাইলার জিনিসটা, কম্পাইলার জানে বা কম্পাইলার হলো অনুবাদক প্রোগ্রাম, তাই না? সে জানে যে এই কোডটাকে কনভার্ট করে এই মেশিনের জন্য কীভাবে কনভার্ট করা লাগবে, এক এক মেশিনের জন্য সে দেখে যে মেশিন কী টাইপ, ওই অনুযায়ী কনভার্ট করে। কম্পাইলের অসুবিধা কি? ধাপে ধাপে ভুল শনাক্ত সংশোধন করা যায় না। যেমন যেটা বললাম যে ফুল প্রোগ্রামটাকে তার একবারে পড়তেছে দেখে, ফুল প্রোগ্রামটাকে তার একবারে পড়তেছে দেখে সমস্যাটা কি হয় যে এই মানে 3টা লাইনে ভুল থাকলে সে একবারে জানাই দেয় যে 3টা লাইনে ভুল। এমন যদি হইতে পারতো যে সে প্রথম লাইনের ভুলটাকে জানাই দিল, এরপর আমরা ভুলটা সংশোধন করলাম, এরপরে বললো সেকেন্ড লাইনের ভুল, তাহলে বেটার হইতো না? কারণ কি অনেক সময় দেখা যায় যে একটা ভুলের জন্য 5-6টা লাইনও ভুল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হলো কম্পাইলার একটু অসুবিধা। আর শনাক্ত না করার কারণে ভুল সংশোধন করা যায় না, মানে ভুল সংশোধন করা হলো একটু কঠিন, করা যায় না না, ভুল সংশোধন করা কঠিন। ডিবাগিং এবং টেক্সটিংয়ের কাজ ধীর গতি, হ্যাঁ ডিবাগ করতে সময় লাগে, কারণ তোমাকে যদি বলে যে 3 জায়গায় এরর একসাথে, তুমি জানবা না যে আসলে একজ্যাক্টলি এররটা কোন জায়গায়, তো তোমার একটু গুতাগুতি করে বের করা লাগে। বেশি মেমোরির দরকার, হ্যাঁ তোমাদের ফুল জিনিসটা হলো একসাথে, যেহেতু অ্যানালাইসিস করতেছে তার বেশি মেমোরির প্রয়োজন হচ্ছে। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ ভিএস স্টুডিও কোড কম্পাইলার হিসেবে কাজ করে, জিনিসটা এইরকম না। তোমরা যদি ভিএস স্টুডিও বা কোড ব্লকস ইউজ করো, জিনিসটা আসলে টেক্সট এডিটর। বুঝতে পারতেছো জিনিসটা হলো টেক্সট এডিটর। তারা তুমি যখন ভিএস এডিটরতে লেখা যে কম্পাইল, সে তখন কি করে যে আন্ডার দ্য হুড সে জিসিসিকে, মানে একটা কম্পাইলার, জিসিসি হলো একটা কম্পাইলার, জিসিসিকে বলে যে একটা কমান্ড রান করো, জিসিসিকে বলে একটা কমান্ড রান করো, ওই জিসিসি হলো কোডটাকে কম্পাইল করে। বুঝতে পারতেছো আমার কথাটা? বেসিক্যালি ভিএস কোড বা কোড ব্লকস এরা হলো অ্যাগ্রিগেটর, তারা হলো তোমাকে একটা স্ক্রিনে সব কিছু সুন্দর করে দেখাচ্ছে, কিন্তু আন্ডার দ্য হুড তারা কিন্তু একটা কম্পাইলারকে কল করতেছে, কম্পাইলারের মাধ্যমে এটা কম্পাইল করলো, এরপরে হলো তোমাকে কোডটা রান করলো। বুঝতে পারতেছো জিনিসটা? এই জন্য বললাম যে ভিএস কোড বা কোড ব্লকস এগুলো হলো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এগুলো কখনোই হলো তোমাদের কম্পাইলার না, এরা হলো আন্ডার দ্য হুড বিভিন্ন কম্পাইলারকে কল করতেছে। যেমন এটাই যে হয়তো খেয়াল করছো যে ভিএস কোডে কিন্তু তুমি জাস্ট সি না, পাইথনও লিখতে পারো, জাভাও লিখতে পারো, কারণ কি? কারণ হলো আন্ডার দ্য হুড তারা যেটা প্রয়োজন সেটাকে কল করতেছে। এটা হলো বেসিক্যালি অ্যাগ্রিগেটর, যে তোমাকে একটা সিঙ্গেল জায়গায় হলো সব কিছু করার সুযোগ দিচ্ছে। নইলে তুমি যখন সি প্রোগ্রাম লিখবা, সি এর একটা কম্পাইলার কল করা লাগতেছে আলাদা করে, জাভা কোড লিখবা, জাভার একটা কম্পাইলার কল করা লাগতেছে আলাদা করে, দরকার আছে? অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এবং কোনটা বেটার? অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এটা এখন ডিপেন্ড করে ব্যাক এন্ড অ্যাপ নাকি ফ্রন্ট এন্ড, নাকি একটা মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপের জন্য আমি যতদূর জানি কোটলিন প্রচুর ইউজ করা হয়, জাভাও ইউজ করা হয়, অ্যান্ড্রয়েড স্টুডিওতে খুব সময় থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আছে। আর তুমি যদি মনে করো একটা ব্যাক এন্ড সিস্টেম বানাবা, তাহলে ব্যাক এন্ডে প্রচুর ইউজ হয় গোল্যাং, পাইথন, এই দুটো হলো প্রচুর ইউজ হয়। সি ইউজ হয় অনেক ক্রিটিক্যাল সিস্টেমে, যেমন আমি আমার জবে যেই সফটওয়্যার কাজ করি সেটা হলো খুবই ক্রিটিক্যাল, সো এটার হলো আমরা C++ ইউজ করি। এখন যে জিনিসটা দেখবো সেটা হলো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কী জিনিস?
যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এক লাইন করে মেশিন ভাষায় অবজেক্ট প্রোগ্রামে পরিণত করে। তাহলে ইন্টারপ্রেটার হলো বেসিক্যালি লাইন বাই লাইন কনভার্ট করে। যেমন এটা যদি আমরা ইন্টারপ্রেটারে দিতাম, ইন্টারপ্রেটার হলো প্রথমে ইন্ট মেইন ব্রেকেট থার্ড ব্রেকেট এটা পড়তো, পরে এটাকে কনভার্ট করতে হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এরপর সে সেকেন্ড লাইন দেখতো, সেকেন্ড লাইনকে এরপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতো, থার্ড লাইন দেখতো, এরপরে কনভার্ট করতো। মানে সে লাইন বাই লাইন কনভার্ট করতেছে। সে কিন্তু এমন না যে ফুল কোডটাকে অ্যানালাইসিস করে ফুল কোডটাকে একবারে কনভার্ট করতেছে, সে লাইন বাই লাইন করতেছে। সি এর জন্য কোনো ইন্টারপ্রেটার নাই। একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হলো পাইথন। যেমন সি এর এই কোডটাকে আমরা পাইথনে লিখি, add two numbers t and 20। খেয়াল করো পাইথনের সি এর ইকুইভ্যালেন্ট হলো এইটুকু, এই যে গাঢ় চিহ্ন দিয়েছে এটা হলো সি এর ইকুইভ্যালেন্ট। খেয়াল করো পাইথনে কিন্তু আমরা লিখি নাই যে ইন্ট, অনেক সুবিধাই আছে। পাইথনের একটা বিশাল সুবিধা হলো যে এটা হলো লাইন বাই লাইন কনভার্ট করে। যেমন আমরা যে পাইথনে একটা ইন্টারপ্রেটারে দেয়, ইন্টারপ্রেটার হলো প্রথমে এই লাইনটাকে কনভার্ট করবে, এরপর হলো এই লাইনটাকে কনভার্ট করবে, এরপর এই লাইনটাকে কনভার্ট করবে, সে লাইন বাই লাইন করে। ইন্টারপ্রেটারের কাজ হলো লাইন বাই লাইন কনভার্ট করবে। ইন্টারপ্রেটার হলো জাভাতে আছে, পাইথনে আছে। এখন একটা জিনিস ভুল যে পাইথনে ইন্টারপ্রেটার আছে এর মানে যে কম্পাইলার নাই এমন না। পাইথনের জন্য কম্পাইলারও আছে, কিন্তু ইন্টারপ্রেটার সব ল্যাঙ্গুয়েজের নাই। যেমন সি এর জন্য কখনো তুমি ইন্টারপ্রেটার বানাইতে পারবে না, কারণ সি ল্যাঙ্গুয়েজটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ফুল প্রোগ্রামটা ছাড়া তুমি কখনো প্রোগ্রামটা মানে বুঝতেই পারবে না, কনভার্ট করা পসিবল না। সো যেমন জাভা পাইথনের জন্য কম্পাইলারও আছে, ইন্টারপ্রেটারও আছে, কিন্তু সি এর জন্য ইন্টারপ্রেটার নাই। তো ইন্টারপ্রেটারের মেন জিনিসটা হলো এটা লাইন বাই লাইন কনভার্ট করে। তাহলে এটা কি অনেক বেশি ব্যবহার বান্ধব না? কারণ কি আমি তাহলে একটা লাইনের জন্যই মানে কোডটা রান করে দেখতে পারি। হ্যাঁ, এরপরে ভুল সংশোধন করা পরিবর্তন, কারণ কি সে লাইন বাই লাইন যাচ্ছে, তার মানে আমরা প্রথম লাইন এক্সিকিউট করে সমস্যা না পাইলে নাই, সেকেন্ড লাইন পাইলে সে বলবে সেকেন্ড লাইনের সমস্যা আছে, তাহলে আমি জানি তো এই লাইনেই সমস্যা, তাহলে হলো আমি ইজিলি ফিক্স করতে পারবো। এরপর হলো ইন্টারপ্রেটার আকারে ছোটো বলে মেমোরি, হ্যাঁ মেমোরি অবশ্যই কম খরচ হবে, কারণ সে ইনপুট হিসেবে লাইন বাই লাইন নিচ্ছে, সে প্রথম লাইন নিয়ে কনভার্ট করলো, ফেলে দিল, এবার মেমোরি থেকে ক্লিন করে ফেললো, এবার সেকেন্ড লাইন নিল, কনভার্ট করলো, মেমোরি থেকে ক্লিন করে ফেললো, তাকে কম মেমোরি লাগতেছে। এই যে খেয়াল করছো যে মেমোরিকে সংরক্ষণ করা লাগতেছে না, এই যে প্রথম লাইন করে দিলে এরপরে রিমুভ করে ফেললো কনভার্ট করে, এই যে মেমোরিতে সংরক্ষণ করা লাগতেছে না, ক্লিয়ার করে ফেললো। ছোটো কম্পিউটারে এটা মানে এটা আমি জানি না এটা কেন লেগছে, ছোটো কম্পিউটার সাথে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। ইন্টারপ্রেটার অসুবিধা হলো কম্পাইলারের তুলনায় 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। ইন্টারপ্রেটার হলো স্লো। ইন্টারপ্রেটার স্লো হওয়ার অনেক রিজন আছে। সেটা হলো যে ইন্টারপ্রেটারের যে জিনিসটা বললাম যে কিছু স্পেশাল জিনিসপত্র থাকে, যেমন পাইথনে এই সুযোগ সুবিধা আছে। পাইথন হলো আমাদের কিছু ইন্টেজার ডিফাইন করা লাগতেছে না, বাট আন্ডার দ্য হুড কম্পিউটার কিন্তু বুঝতে হবে এটা কি ইন্টেজার নাকি এটা কি দশমিক নাকি কি। সো কনভার্সন জিনিসটা হলো একটু সময় লাগে, কারণ তার এই জিনিসটাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে আচ্ছা 30 কি এখানে ইন্টেজার নাকি দশমিক সংখ্যা, বুঝতে পারছো জিনিসটা। কিন্তু আমরা সিতে কি এটা কিন্তু আমরা ডাইরেক্টলি বলে দিই, দেখো সিতে আমরা বলে দিচ্ছি ইন্ট মানে ইন্টেজার, 30 হলো একটা ইন্টেজার নাম্বার। তার মানে কি এখানে কম্পাইলারের কিন্তু চিন্তা করা লাগতেছে না যে এটা দেখে যে এটা কি দশমিক নাকি ইন্টেজার। সো এই এক্সট্রা চিন্তাগুলো করা লাগতেছে না কম্পাইলারের, আমরা অলরেডি বলে দিচ্ছি, এই জন্য হলো এটা অনেক স্লো। এখানে যেমন চিন্তা করা লাগবে ইন্টারপ্রেটারের যে 30 এটা কি ইন্টেজার নাকি দশমিক, এরপরে সে অনুযায়ী আগাবে যতবার প্রোগ্রাম কার্যকর। হ্যাঁ, ইন্টারপ্রেটারের একটা অসুবিধা, কম্পাইলারের একটা সুবিধা হলো কম্পাইলার জিনিসটাকে পুরো প্রোগ্রামটাকে একবারে পড়ে হলো অবজেক্ট প্রোগ্রামে পরিণত করলো, মানে সি ল্যাঙ্গুয়েজকে বেসিক্যালি সে ডাইরেক্টলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো। এখন কিন্তু অ্যাসেম্বলি কোডটা রয়ে গেছে আমাদের, বুঝতে পারছো জিনিসটা। যেমন আমরা যখন কম্পাইলারে দেই এই কোডটা, কম্পাইলারে দিয়ে যখন আমরা এই অ্যাসেম্বলি কোডটা পাইলাম, এটা কিন্তু আমরা কম্পিউটারে সেভ করে রাখলাম। সেভ করে রাখার সুবিধাটা কি, হারায় গেল না। নেক্সট টাইম আমরা যখন প্রোগ্রামটা রান করব, আমরা কিন্তু অ্যাসেম্বলি কোডটা রান করলেই পারি, আমাদের কিন্তু নতুন করে আর অনুবাদ করা লাগতেছে না। কিন্তু ইন্টারপ্রেটারের অসুবিধা হলো ইন্টারপ্রেটার যেহেতু লাইন বাই লাইন করে, সেহেতু প্রত্যেকবার যখন রান করব তাকে লাইন বাই লাইন আবার নতুন করে সব কনভার্ট করা লাগতেছে।
এখন হলো কম্পিউটার কম্পাইলার ইন্টারপ্রেটার, এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা হলো তোমাদের প্রায়ই আসে। সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার হলো লাইন বাই লাইন অনুবাদ করে, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ও এক লাইন করে ভুল প্রদর্শন করে, এগুলো কিন্তু আমি তোমাদের বলছি অলরেডি। ডিবাগিং টেস্টিংয়ের, হ্যাঁ, কেন এটা ডিবাগিং টেস্টিং স্লো, কারণ হলো তোমাদের যদি বলে যে এই 3 লাইনে ভুল, তুমি আসলে জানো না যে কোন লাইনে, কারণ এমন হতে পারে যে একটা ভুলের জন্য তোমার 3 লাইন ভুল হয়ে গেছে। ইন্টারপ্রেটারের সুবিধাটা কি, সে যেহেতু লাইন বাই লাইন জানে, সে যদি বলে 5 নাম্বার লাইনের ভুল, এর মানে কখনো এমন হবে না যে 1 থেকে 4-এ ভুল, এক্স্যাক্টলি 5-এই ভুলটা শুরু হয়েছে। প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে, হ্যাঁ কম সময় লাগে, কারণ সে একবারে হলো সি থেকে অ্যাসেম্বলিতে কনভার্ট করলো, আর কোনো সমস্যাই নাই, আর এরপর নেক্সট টাইম রান করলে আমরা অ্যাসেম্বলিটাই রান করতে পারি, কারণ অ্যাসেম্বলি থেকে মেশিন কোড কনভার্ট করা খুবই ইজি, যেটা দেখা যায় যে লাইন বাই লাইন একদম জাস্ট বেসিক্যালি। কিন্তু ইন্টারপ্রেটার প্রত্যেকবার যখন রান করা লাগে, প্রত্যেকটা লাইন নতুন করে অনুবাদ করা লাগে। অনুবাদক প্রোগ্রামটি পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে, অনুবাদক পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। হ্যাঁ, এই যে পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামিংয়ে অনুবাদকৃত প্রোগ্রামটা একদম একদম ডাইরেক্টলি হলো মেশিন প্রোগ্রামে। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করো যে অ্যাসেম্বলি এবং মেশিন প্রোগ্রাম এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে ইউজ হয়েছে, খেয়াল করো। অনুবাদক প্রোগ্রামটি সম্পূর্ণ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে, কারণ জিনিসটা হলো যে অ্যাসেম্বলি থেকে মেশিন এত, মানে অ্যাসেম্বলি আর মেশিন খুবই ক্লোজ, বুঝতে পারছো জিনিসটা? বেসিক্যালি কাইন্ড এটা হলো অনুবাদের, ডাইরেক্টলি অনুবাদের না, ওয়ানকে আমরা এক লিখতে পারি না, ওইরকম ডাইরেক্টলি হলো 1-to-1 অনুবাদ মেশিন আর অ্যাসেম্বলি। এই জন্য হলো এটা মাঝে মাঝে ইন্টারচেঞ্জ হিসেবে ইউজ করা হয়। এই যে একবার কম্পাইল করলে আরেকবার কম্পাইল করার কারণ কি, কম্পাইল করা কোডটা আমরা সেভ রাখতেছি, জায়গা বেশি লাগে, কারণ কি ফুল কোডটা একবার অ্যানালাইসিস করা লাগে। কাজের প্রক্রিয়া জটিল, কাজের প্রক্রিয়া সহজ। এখন হলো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কী জিনিস? অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার, খুবই বাংলা সংজ্ঞা, তাই না? অনুবাদক প্রোগ্রাম যে কোনো ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা যখন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাই, সেই অনুবাদকটিকে বলা হলো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার একটা উদাহরণ দিচ্ছে জেএনইউ অ্যাসেম্বলার্স। আমরা একটু আগে পড়লাম যে জিসিসি, জিসিসি কারণ জেএনইউ কম্পাইলার কম্পাইলেশন, মানে ওখানে আসলে মাল্টিপল টাইপের কম্পাইলার আছে, একটা টাইপের কম্পাইলার হলো অ্যাসেম্বলার, এই একটা জেএনইউ অ্যাসেম্বলার ওটার মধ্যে ইনক্লুডেড। তার মানে আসলে তোমরা যখন কোড ব্লকসে কোডটা বিল্ড করো বা কিছু করো, তখন যে জিনিসটা হয় যে কোডটা প্রথম হলো জেএনইউ সি কম্পাইলার ইউজ করে হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে, এরপর জেএনইউ অ্যাসেম্বলার ইউজ করে অ্যাসেম্বলি থেকে মেশিনে কনভার্ট হচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? স্টেপ বাই স্টেপ হচ্ছে। এখন অ্যাসেম্বলার হলো খুবই ফাস্ট, খুবই মানে সব কিছুই জোস অ্যাসেম্বলারে। খেয়াল করছো ডিবাগিং দ্রুত গতি সম্পন্ন, প্রোগ্রামের আকার ছোট, কার্যপদ্ধতি ছোট, মেমোরি কম প্রয়োজন, মেশিন পূর্ণাঙ্গ, নির্ভর সময় কম। সো এখানে হলো বেসিক্যালি অ্যাসেম্বলার হলো মানে সব দিক দিয়ে সুযোগ সুবিধা সম্পন্ন, কিন্তু অ্যাসেম্বলার একমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেই কনভার্ট করতে পারে। সো আমাদের আগে একটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার লাগে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলিতে কনভার্ট করার জন্য। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা রিক্যাপ করি আজকে কী কী শিখলাম। একটা হলো প্রোগ্রাম কী জিনিস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী জিনিস, ল্যাঙ্গুয়েজ কী কী টাইপের আছে, মেশিন অ্যাসেম্বলি হাই লেভেল, অতি উচ্চ ভেরি হাই লেভেলের মধ্যে আছে সিকুয়েল ল্যাঙ্গুয়েজ। সিকুয়েল ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ দেখাই। এই এক লাইনে এটা একটা কোড, এটা হলো সিকুয়েল ল্যাঙ্গুয়েজ। এখানে বেসিক্যালি কী করতেছে যে এই পুরো টেবিলের সবগুলো ডাটা একবারে নিয়ে আসতেছে, একটা একটা লাইনে কত বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল না? এটা হলো সিকুয়েল ল্যাঙ্গুয়েজ। এরপরে ন্যাচারাল ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কিছু উদাহরণ দেখছি বা ল্যাঙ্গুয়েজ হিসেবে। আর সবচেয়ে যত উদাহরণ হলো বর্তমানে চ্যাট জিপিটি বা জেমিনি, তাই না? আমরা যদি বলি যে এটার জন্য একটা কোড লেখো ইংলিশে, সে কোডটা লিখে দেয়। এরপর আমরা মেশিন ভাষার বিভিন্ন ভাষার পার্থক্য সুযোগ সুবিধা দেখলাম। এরপর হলো লাস্টে দেখছি হলো যে অনুবাদক প্রোগ্রাম নিয়ে একটু দেখলাম, যে অনুবাদক প্রোগ্রাম কী কী টাইপের আছে, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাক। আমি তোমাদের কোশ্চেনগুলো দেখি যে আর কোনো কোশ্চেন আছে কি না।
না, আর কোনো কোশ্চেন নাই। তাহলে আমি তোমাদের আজকের জন্য এখানেই রাখলাম। এবং তোমরা অবশ্যই বইটা পড়ে, যারা বইটা পড়ো নাই তারা আরেকবার পড়ে হলো রেকর্ডিংটা আবার দেখবা। আমি ট্রাই করছি যে তোমাদের বইয়ে যা আছে সেগুলো হলো এক্সাম্পল দিয়ে বুঝাই দেওয়ার। আমি সাজেশনের দিক দিয়ে যাই না যে এই প্রবলেমটা বেশি আসে, ওইটা কম আসে। যেমন তোমাদের কিছু অবভিয়াস জিনিস হলো বিগত বছরের প্রশ্ন দেখলেই ক্লিয়ার হবে যে কোনটা কম আসে বেশি আসে। আমি ট্রাই করছি যে তোমরা হলো যেন জিনিসটা বোঝো, যে অ্যাটলিস্ট যখন বলি যে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কী বোঝায়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়, কখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, কখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আহ, আশা করি যে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করতে পারছি। আরও যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে মেসেজ দিতে পারো বা আজকে রেকর্ডিংয়েই কমেন্ট করতে পারো। তাহলে হলো নেক্সট ক্লাসে আমি এগুলো অ্যান্সার দিয়ে এরপরে হলো নেক্সট ক্লাসটা শুরু করবো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।